মেইনলি আমাদের রিসার্চ পেপার রাইটিং এর তো আমরা তো অনেকেই হচ্ছে আহ, যারা ভার্সিটিতে আছি তারা হয়তো ফোর্থ ইয়ারে তাদের থিসিস পেপার রাইটিং এর কাজ করে থাকেন। দেন হচ্ছে যারা এর বাইরে আছেন তারা হচ্ছে পাশাপাশি আহ, আহ, যে কোনো কাজের ক্ষেত্রে বা আপনারা নিজের ইন্টারেস্ট থেকে অনেকে পেপার রাইটিং এর কাজ করে থাকেন, যারা এমএস এর প্ল্যান আছে বা বাইরে যাওয়ার প্ল্যান আছে। সো রিসার্চ পেপার রাইটিং আমরা ট্রেডিশনালি যে ফরম্যাটে করে থাকি, ওইটা নিয়ে আমাদের এই ডিসকাশনটা মেইনলি। আর পাশাপাশি হচ্ছে কিভাবে এআই সিস্টেম ইউজ করে আহ, আমরা রিসার্চের কাজগুলো আরো এফিসিয়েন্টলি করতে পারি, পেপার রাইটিং এ আরো এফিসিয়েন্টলি এআই ইউজ করে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে আমাদের Q1 Q2 জার্নাল নিয়ে কিছু ডিসকাশন থাকবে, পেপার রাইটিং এর ফরম্যাট কি হতে পারে, কি কি জিনিস আসলে মেনটেন করা দরকার, এসব নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ডিসকাশন বলা যায়। সো আমি হচ্ছে আতিকুল ইসলাম চৌধুরী, কারেন্টলি হচ্ছে ব্র্যাক ব্যাংকে আছি এআই এন্ড মেশিন লার্নিং এ অ্যাসোসিয়েট ম্যানেজার হিসেবে। এর আগে নেক্সট ভেঞ্চার্স ছিলাম, ফিনসোর্স টালি খাতায় এবং পায়োনিয়ার আলফাতেও কাজ করেছি। সো ডেটা রিসার্চ এন্ড হচ্ছে এআই মেশিন লার্নিং এসব এসব সাইডেই হচ্ছে আমার কাজ বলা যায়। সো এগুলোর বাইরে হচ্ছে আহ, আমি রিসার্চ নিয়েও কাজ করেছি, প্রায় 2019 থেকে কাজ করছি বলা যায়, 19-এর একদম শুরু থেকে। এন্ড আমার কারেন্টলি পাবলিকেশনস আছে 22টার মতো এন্ড সাইটেশন 280+ কারেন্টলি। তো এই হচ্ছে আমার একটা সংক্ষিপ্ত বর্ণনা আর কি। সো বেসিক্যালি আমি যদি বলি যে রিসার্চ জিনিসটা কি, রিসার্চ হচ্ছে আপনার একটা প্রবলেম কে আগে খোঁজা। আপনি ধরেন কোনো আপনি আমি কম্পিউটার সায়েন্সের কিছু এক্সাম্পল নিয়ে বলবো, বলার সময় হয়তো পাশাপাশি জেনারেল যা যা আছে ওগুলো নিয়ে হয়তো ডিসকাস করব। তো বেসিক্যালি ধরেন আপনি একটা প্রবলেম পেলেন। আহ, সে প্রবলেমটা হোক, ধরেন আপনি কোনো একটা অবজেক্ট ডিটেকশন বলেন বা কোনো একটা অবজেক্ট থেকে বা কোনো একটা ধরেন আপনাকে একটা প্রবলেম আমি দিলাম, সাপোজ কোনো একটা পেজ থেকে আপনার আহ, লেখা ডিটেক্ট করা, এরকম একটা কাজ দিলাম। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্রবলেম আমি ফাইন্ড আউট করে দিলাম যে আমার এরকম পেজে লেখাগুলো থাকে, এগুলো আমার ডিজিটালাইজেশন করতে হবে। সো এইগুলোকে আমি কিভাবে হচ্ছে ধরেন কাজ করতে পারি এটার উপরে এখন এই জিনিসটা নিয়ে আমার হচ্ছে রিসার্চ করা লাগবে। সো বেসিক্যালি এই প্রবলেমটা ফাইন্ড আউট করার পরে আমার একটা প্রসেস বা একটা সিস্টেমের থ্রুতে যেতে হবে যে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। ধরেন পেজের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের হচ্ছে আপনারা হয়তো অনেকে টার্মটা শুনে থাকবেন, ইমেজ প্রসেসিং আছে বা ওসিআর বলে, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। সো বেসিক্যালি হচ্ছে এগুলোর থ্রুতে কাজ করা যায়। আরো সহজ যদি কোনো এক্সাম্পল দিই, ধরেন আমার আহ, একটা ডেটা আছে, নর্মাল একটা ডেটা। ওই ডেটা থেকে আমার এখন বের করতে হবে, ধরেন আমার ট্রানজেকশনাল ডেটা আছে কিছু। ওই ট্রানজেকশনাল ডেটা থেকে আমার বের করতে হবে যে তার মান্থলি ক্রেডিট হয় কত, ডেবিট হয় কত, এবং ওটার বেসিসে তাকে হচ্ছে আমি কোনো একটা প্রোডাক্ট অফার করতে পারি কিনা। সো এটা হচ্ছে একটা রিকমেন্ডেশন বেসড রিসার্চ, যে আমি একটা রিকমেন্ড করব বা অফার করব। সো আমার প্রবলেম ডোমেনটা কি, আমার প্রবলেম ডোমেনটা হচ্ছে এখানে তার একটা ডেটা, এই ডেটাকে কাজে লাগিয়ে আমি কি করতে পারি আসলে, বা তার পোর্টফোলিও কিভাবে এনহ্যান্স করতে পারি। তো এটার ব্যাকগ্রাউন্ডে কি বললাম, আমার হচ্ছে একটা প্রসেস বা সলিউশন আমি দাঁড় করাবো। ধরেন তার এই ডেটাগুলো অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করার পরে আমরা হচ্ছে প্যাটার্ন খোঁজার চেষ্টা করব যে তার হচ্ছে ক্রেডিট কেমন, ডেবিট কেমন। দেন প্যাটার্ন খোঁজার পরে ওইখান থেকে একটা রিকমেন্ডেশন বেসড কোনো একটা সিস্টেম বের করব। দেন ওইটা আমরা ফলো করে করে ওইভাবে হচ্ছে আর ইন ফেস একটা কন্টিনিউয়াস ওয়েতে যখন যাবে, দেন ওটাকে আমরা একটা প্রপার রিসার্চ বলতে পারি। এই হচ্ছে রিসার্চের একটা ডেফিনেশন, যেটা হচ্ছে আমরা ফলো করে থাকি বা হচ্ছে আমরা সবাই বুঝে থাকি আর কি। দেন রিসার্চের জন্য আপনার কি কি স্কিলস লাগে এটা যদি বলি, আপনার ফার্স্টে যেটা বললাম যে ইনফরমেশন গ্যাদারিং। সো আপনি একটা টপিক নিয়ে ধরেন রিসার্চ করবেন, একটা পেপার পাবলিকেশন করবেন। ধরেন আপনি এআই রিলেটেড বা মেশিন লার্নিং রিলেটেড কোনো একটা পেপার পাবলিকেশন পাবলিশ করতে চান। এখন ওটার জন্য হচ্ছে আপনার
ওই টপিক রিলেটেড কি কি ডেটা আছে, কারেন্টলি কোনো ডেটা আছে কিনা বা কারেন্টলি কোনো রিসার্চ আছে কিনা, এটা আপনাকে চেক করতে হবে। দেন ওইটার উপর বেস করে ইনফরমেশন বা ডাটা গেদার করতে হবে। গেদার করার পর আপনারা হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করবেন যে আহ এইখান থেকে কি কি পয়েন্ট পাওয়া যায়, আগে যেসব রিসার্চের কাজ হয়েছে ওগুলোতে তারা কি কি পয়েন্ট কভার করেছে, নতুন কি কি পয়েন্ট নিয়ে আমি কাজ করতে পারি, কি কি স্কোপ পেতে পারি, এগুলো অ্যানালাইসিস করা উচিত। দেন ওটার উপর বেস করে আমার ডেটা সিনথেসিসের কাজ করা, যেমন আমি ডেটা পেলাম, ডেটাগুলো অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে আহ একটা ধরেন স্ট্রাকচারে আনলাম, স্ট্রাকচারে আনার পর আমি ডেটা অ্যানালাইসিস এর পর ওগুলো কি করব, ওগুলো একটা ভিজুয়ালাইজেশন ফরম্যাটে নিব। নর্মালি একজন ডেটা অ্যানালিস্ট বলেন বা ডেটা ইঞ্জিনিয়ার বলেন বা এআই মেশিন লার্নিং এ যারা আছে তাদের ক্ষেত্রে যদি বলি, এইগুলোর বাইরেও ধরেন নর্মালি যারা বিজনেস অ্যানালিস্ট আছে বা জেনারেল যারা অনেক এক্সিকিউটিভ আছেন ডেটা অথবা বিজনেস সাইডে, তারা হচ্ছে সবাই কিন্তু আলটিমেটলি ডেটা নিয়ে কাজ করে। ডেটাটা আপনার এক্সেল ফরম্যাটে থাকতে পারে, সিএসভি ফরম্যাটে থাকতে পারে, সেটা কোনো একটা পোর্টালের থ্রুতেও থাকতে পারে, যেভাবে হোক না কেন ওই ডেটাটা আপনি গেদার করে ওটা অ্যানালাইসিস করার পর একটা ভিজুয়ালাইজেশনে যখন আনবেন তখন ওখান থেকে কিন্তু অনেক ডিসিশন পাওয়া যাবে। ওই ডিসিশন পাওয়ার পরে আপনি একটা কনক্লুশনে আসতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, এইটার এরকম প্যাটার্ন, এটার এরকম ট্রেন্ড, সো এটার উপর বেস করে এই ডিসিশন নেওয়া যায়। আর এই এই ফাইন্ডিংস গুলো আমি আমার এই সব ডেটা থেকে পেলাম। বাস, এই যখন একটা ডিসিশন নিলাম, এটা হচ্ছে সুন্দর মতো এই যে ফাইন্ডিংস গুলো, এগুলো হচ্ছে আমার রাইটিং এ তুলে ধরা, টোটাল যে প্রসেসটা, যে কোন মেথড ইউজ করে আমি এটা পেলাম বা কিভাবে ইউজ করলাম, দেন হচ্ছে কিরকম ডেটা ছিল, ডেটা ভলিউম কেমন, ওভারঅল সব চিন্তা করে যখন আমি একটা ফাইন্ডিংস পেলাম টোটালি, ওটাকে যখন লিখতে যাব তখন হচ্ছে সেটা রিসার্চের বা আপনার হচ্ছে একটা রিপোর্ট বা থিসিস পেপার বলে থাকি আমরা। তো এটার হচ্ছে এক একটা এক এক নাম, থিসিস পেপার বলে, অনেকে অনেকে রিসার্চ পেপার বলে। সো বেসিক্যালি থিসিসটা বলতে নর্মালি আমরা যেটা মানে মানা উচিত সেটা হচ্ছে আপনার ভার্সিটি লাইফে যেটা আমরা করে থাকি ওটাকে হচ্ছে আমরা থিসিসটা পেপার বলে থাকি আর কি, যে থিসিস রিপোর্ট বা পেপার। আর থিসিস রিপোর্ট থেকে যখন আপনার কোন একটা পেপার পাবলিকেশন হবে, কোনো জার্নাল বলেন, কনফারেন্স বলেন বা বুক চ্যাপ্টার বলেন, ওগুলোকে আমরা রিসার্চ পেপার হিসেবে সংজ্ঞায়িত করে থাকি। এই হচ্ছে আমার রিসার্চ স্কিল গুলো দরকার, যেগুলো হচ্ছে আমার একটা পুরো রিসার্চ প্রসেস থেকে শুরু করে পেপার পাবলিকেশন পর্যন্ত কি কি ফলো করা উচিত সেগুলো আমরা ডিসকাস করলাম এখানে। এরপরে যদি একদম বেসিক ফান্ডামেন্টালস বলি, যে আপনার একটা রিসার্চ পেপার রাইটিং এর জন্য কি কি জিনিস ফলো করা উচিত, ফার্স্টে তো হচ্ছে ক্লিয়ার রিসার্চ কোশ্চেন, একটা প্রবলেম ফাইন্ড আউট করে ওটার বিহাইন্ড দ্য সিন হচ্ছে কি কি কোশ্চেন পাওয়া যায়, বা ধরেন একটা প্রবলেম পেলাম, এটা কেন কাজ করে না, বা এটার এগেনস্টে কি কি ড্রব্যাক আছে, বা কিভাবে কাজ করা হয়েছিল আগে, এটা নিয়ে এসব কিছু বের করা। দেন হচ্ছে ওই রিলেটেড যা যা পেপার ছিল ওইগুলো হচ্ছে রিভিউ করা, লিটারেচার রিভিউ যেটা আমরা বলে থাকি। আহ আগের পেপার গুলো পড়ার পর ওভারঅল অ্যানালাইসিস করার পর আমরা নতুন কোন একটা মেথড প্রপোজ করতে পারি, যেটা হচ্ছে ধরেন আপনার মেথোডোলজিক্যাল বেসড রিসার্চ পেপার বলে থাকি আর কি। আর আরেকটা পোর্শন আছে ধরেন রিভিউ পেপার। আর আমরা হচ্ছে আগে ওই টপিক রিলেটেড যা যা পেপার ছিল ওগুলো হচ্ছে রিভিউ করে একটা কম্পারিজন অ্যানালাইসিস করে যদি কোনো একটা পেপার বানাই, ওটাকে হচ্ছে আমরা রিভিউ পেপার বলি। আর আগে যেসব সিস্টেমে কাজ করা হয়েছিল কোন একটা টপিক রিলেটেড, কোন একটা প্রবলেম রিলেটেড, ওগুলার হচ্ছে আরো যদি এনহ্যান্সমেন্ট করতে চাই আমরা, আরো যদি বেটার কিছু বের করতে যাই, তখন হচ্ছে নতুন মেথড আমরা প্রপোজ করে থাকি, ওগুলাকে আমরা মেথোডোলজিক্যাল পেপার বলে থাকি। সো ওইসব পেপারের ক্ষেত্রে আপনার মেথোডোলজি ডিফাইন করতে হবে, যে আপনার সলিউশনটা কিভাবে কাজ করে, তো কিসের সাথে কি মিলালে কিভাবে কাজ হয়, এগুলো জাস্ট বর্ণনা করা। দেন হচ্ছে এই যে প্রসেসটা আপনি বিল্ড আপ করলেন যে সলিউশনটা, এটার থ্রুতে হচ্ছে আপনি কি কি রেজাল্ট পাচ্ছেন, বা হচ্ছে আপনার আগে যেরকম রেজাল্ট তার থেকে বেটার রেজাল্ট আসছে কিনা, আসলে কত পার্সেন্ট বেটার আসতেছে, বা কি জিনিস আপনি মেজার করে বেটার আসলে বলতেছেন, ওগুলো হচ্ছে আপনার একটা রেজাল্ট এন্ড অ্যানালাইসিস পোর্শনে আপনাকে লিখতে হয়। আর ফাইনালি একটা ডিসকাশন এন্ড কনক্লুশন সেকশন থাকে, যেখানে হচ্ছে আমরা আমাদের টোটাল
পেপারটার একটা ছোটখাটো সামারি এবং রেজাল্ট সহকারে আমরা বলে দিই আর কি, যে আমার পেপার এই রিলেটেড কাজ হয়েছে, এটা দিয়ে এরকম করা যায়, ভবিষ্যতে আমরা এই কাজটাও এটার থ্রুতে করা যাবে, যেটা আমরা ফিউচার ওয়ার্কও বলতে পারি। কনক্লুশন এন্ড ফিউচার ওয়ার্ক এই টপিক নামেও থাকে অনেক সময়, আপনারা পেপারে হয়তো দেখে থাকবেন, এই টপিক নামেও থাকে। এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার, বেসিক রাইটিং ফান্ডামেন্টালস বলে থাকি আর কি আমরা রিসার্চের ক্ষেত্রে। তো এখন যদি চিন্তা করি যে আমি একটা রিসার্চের কাজ করতেছি, পেপার পাবলিকেশন করতে হবে আমার, তো কোথায় পাবলিকেশন এর জন্য অ্যাপ্রোচ করা যায়, প্রসেস করা যায়? কনফারেন্স হলে কনফারেন্সের জন্য অনেকগুলো কনফারেন্স আছে, যেমন এসিএম আছে, নর্মালি যদি চিন্তা করি স্প্রিঞ্জার কনফারেন্স আছে, বা হচ্ছে আই ট্রিপলি আছে যারা টেক রিলেটেড, বা আমরা চিন্তা করি ট্রিপলি বলেন বা সিএসসি বলেন ওইসব সাইডে। সো এইগুলো হচ্ছে কনফারেন্স টপিক। আর যদি জার্নাল টপিক বলে থাকি তাহলে হচ্ছে আপনার, অনেকেই বলে থাকে Q1 জার্নালে পাবলিশ করতে চাই, বা Q2 জার্নালে পাবলিশ করতে চাই, বা Q3 তে পাবলিশ যদি হয়, অন্তত আমার একটা যদি Q3 পেপার থাকে বা Q2 পেপার থাকে, এটা আমার হয়তো বাইরে যাওয়াতে বা হচ্ছে আহ অন্য কোনো একটা কাজের ক্ষেত্রে হেল্প করবে। সো এই যে Q1 Q2 মিনিং গুলো কি, তো এটার মিনিংটা জাস্ট হচ্ছে আপনার টোটাল যতগুলা হচ্ছে ভ্যালিড জার্নাল আছে ওগুলার হচ্ছে সাই মেজর, আমরা একটা টার্ম বলে থাকি সাই মেজর জার্নাল র্যাঙ্ক, SJR দিলে, সার্চ দিলেই আপনারা পাবেন। So, ওইখানে হচ্ছে ডিফাইন করা আছে এরকম Q1 Q2, যেগুলা হচ্ছে আপনার স্কোরের ভিত্তিতে আপনার হচ্ছে র্যাঙ্কিং করা হয়ে থাকে। সো টপ 25% কে Q1 ধরে, এরপরে 25% কে Q2 ধরে, তো এরপরে Q3 Q4। যদি নর্মালি আমি Q1 জার্নালের কিছু কথা বলি, যেমন ডেটা বা এআই এর ক্ষেত্রে যদি বলে থাকি, যেগুলোতে আমি কাজ করেছিলাম, IEEE ট্রানজাকশন আছে, নিউরাল নেটওয়ার্ক আছে, দেন হচ্ছে আপনার ডেটা মাইনিং এন্ড নলেজ ডিসকভারি আছে, তারপর MDPI একটা আছে, আপনার নেচার আছে, যেটাতে হচ্ছে আপনার টেকনিক্যাল ছাড়া অন্যান্য অনেকেও হচ্ছে আপনারা পেপার পাবলিশের জন্য কাজ করতে পারবেন নেচারে। দেন হচ্ছে আপনার জার্নাল অফ ইনফরমেশন এন্ড টেলিকমিউনিকেশন আছে এইরকম। তারপর আপনার আর কি আছে, আর নিউরাল নেটওয়ার্ক নামে একটা জার্নাল আছে, নেচার মেশিন ইন্টেলিজেন্স নামেও কিছু জার্নাল আছে, যেগুলোতে হচ্ছে আমি কাজ করেছিলাম আর কি বলা যায়। তো নেচারের হচ্ছে আপনার টেকনিক্যাল সাইডেও আছে, নন টেকনিক্যাল পারপাসেও আছে, এরকম এরকম অনেকগুলো ইন্টারন্যাশনাল জার্নাল আছে, যেগুলো হচ্ছে আপনার Q1 Q2 Q3 এভাবে করে ডিফাইন করা। তো ফাইভ মেজর র্যাঙ্ক যেটা বললাম, SJR লিখে সার্চ দিলে আপনারা যেটা পাবেন ওখানে হচ্ছে এভাবে মার্ক করা থাকে Q1 Q2 কোনগুলা। সো এইটা হচ্ছে আপনার একটা জার্নালের একটা স্ট্রাকচার আর কি। আর যদি যেটা বললাম যে এর বাইরেও যদি আপনারা কনফারেন্সে চান, বাংলাদেশে কিন্তু অনেক কনফারেন্স হয় এখন IEEE সাইডে, তারা কিন্তু টেকনিক্যাল যারা তাদের ক্ষেত্রে হচ্ছে এটা কাজ করে হয়তো বেটার। এর বাইরে হচ্ছে ধরেন ACM এর সাইডে কিছু কনফারেন্স হয়, দেন হচ্ছে আপনার স্প্রিঞ্জারের কিছু বুক চ্যাপ্টার আছে, কনফারেন্স আছে। ওভারঅল এইভাবে হচ্ছে আপনারা আপনার পেপারের স্কোপ দেখে দেখে কোন জার্নালে বা কোন কনফারেন্সে দেওয়া উচিত, সেটা ওই কনফারেন্স বা জার্নালের ওয়েবসাইটে ওদের এইমস এন্ড স্কোপ একটা টার্ম আছে, ওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আচ্ছা আমার ব্যাপারটা এই জার্নাল বা এই কনফারেন্সে আমার দেওয়া যায়, সাবমিট করা যায়। এই হচ্ছে আমার জার্নালের যে ব্যাপারগুলো, যেগুলো হচ্ছে স্কোপাস ইন্ডেক্স জার্নাল বলে থাকি আমরা। তো এইভাবে মেজারমেন্ট গুলা হয়ে থাকে আর কি। আমি যখন কাজ করতাম 2019 20 21 22 22 পর্যন্তই বলি, তখনের কথা যদি চিন্তা করি, এআই সিস্টেম গুলা যদি বলি, যে চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, ক্লড বলেন, পারপ্লেক্সিটি বলেন, গ্রক বলেন, এরকম কোনো কিছুই ছিল না। 22-এর লাস্টের দিক থেকে ডেভেলপ হওয়া শুরু হয় আর কি। সো বেসিক্যালি আমরা যখন কাজ করতাম অনেক হচ্ছে আমরা লিখতাম, লিখে রিজেক্ট খেতাম, তারপর কেন রিজেক্ট হয়েছে এগুলো ফাইন্ড আউট করে করে আবার এরকম কয়েকটা জায়গায় পেপার দিতাম। দেন এরকম অনেক, মানে অনেক রিজেকশন খাওয়ার পর আসলে একসেপ্ট হতো আর কি। এই জিনিসটা এখন একটু কম পাওয়া যায় কি জন্য, কারণ ধরেন আপনার জিপিটি মডেল বলেন বা এই যে জিপিটি রিলেটেড যা যা আছে, এগুলোর থ্রুতে আমরা একটা রাইটিং এর একটা স্ট্রাকচার বিল্ড আপ করতে পারি ইজিলি।
যেমন আপনি একটা পেপার লিখছেন, ওটা হচ্ছে আপনার পেপারের মধ্যে লজিক্যাল ফ্লো ঠিক আছে কিনা, প্লেগারিজম আছে কিনা, বা হচ্ছে গ্রামাটিক্যাল ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য আপনি চ্যাট জিপিটিতে ইজিলি হচ্ছে সেসব কভার করতে পারবেন। সো বেসিক্যালি হচ্ছে কিভাবে কভার করা লাগে বা কি কি ওয়েতে কভার করতে হয়, এগুলো তো আসলে কোর্সে ডেসক্রিপটিভ ওয়েতে বলা। যদি এখানে আমি সামারিতে বলি যে আপনার একটা আইট্রিপলি ফরম্যাট বলেন বা হচ্ছে একটা স্প্রিঞ্জার ফরম্যাট বলেন, আপনি কোন একটা ফরম্যাটে পেপার লিখছেন, কিন্তু ওইখানে আপনার ফন্টের কিছু ব্যাপার থাকে, দেন হচ্ছে আপনার ফ্লো এর কিছু ব্যাপার থাকে, ওগুলো হচ্ছে আপনার এআই এর থ্রুতে আপনি যদি চ্যাট জিপিটি কে সাপোজ বলেন যে আমার এই টপিকে একটা রিসার্চের কাজ করছি, আমার ইন্ট্রোডাকশনের একটা লজিক্যাল ফ্লো আমাকে রেডি করে দাও, যেখানে হচ্ছে আমার এই পেপার গুলো কভার করলাম যেগুলো আমি সাইট করব আসলে। তো ওইভাবে আপনি বলে দেওয়ার পর সে একটা লজিক্যাল ফ্লোতে আপনার একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে আপনাকে একটা সুন্দর ইন্ট্রোডাকশন ক্রিয়েট করে দিবে, যেটা আমরা হচ্ছে আগে আসলে নিজেদেরকে করা লাগতো। আহ তখন হচ্ছে আমরা ফ্লো মেনটেন করতে অনেক কষ্ট হতো, এমনও হয়েছে যে মেনটেন করা হয়নি অনেক ঠিক মতো। তো এসব কারণে রিজেকশন গুলো আসতো আর কি। তো এখন এআই বেসড রিসার্চ রাইটিং এর ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো কমে গেল। যেমন আপনার প্ল্যাগারিজমের কথা যদি বলি, প্ল্যাগারিজমও আপনি কম পাবেন এখন। যদি আপনি প্ল্যাগারিজম চেকার আছে কিছু এআই বেসড, দেন হচ্ছে আপনার নর্মালি যদি চ্যাট জিপিটি বা জেমিনিতে আপনি প্ল্যাগারিজম ফ্রি রাইটিং লিখতে চান, ওগুলোর ক্ষেত্রেও হচ্ছে আপনার মানে ওরা অনেকটা হেল্প করে আর কি। যেটা হচ্ছে আমি নিজেও কম্পেয়ার করলাম, যেমন আমার আগের কিছু পেপারের রাইটিং ফ্লো গুলো যদি চেক করি, ওগুলো আমি এখন ধরেন চ্যাট জিপিটি তে দিলাম, দেন হচ্ছে বললাম যে আমার ফ্লোটা ঠিক আছে কিনা বলে দাও, তো সে তখন হচ্ছে বললো যে না, এখানে হচ্ছে এই জিনিসটা এইভাবে দিলে বা এই সেন্টেন্সটা এটার আগে দিলে বা পরে দিলে আপনার হচ্ছে ফ্লোটা ঠিক থাকবে। তো এই হেল্পটা কিন্তু আমার অনেকগুলা টাইম বাঁচায় দিচ্ছে আলটিমেটলি, দিন শেষে অনেক টাইম এফিসিয়েন্সি আমরা চিন্তা করতে পারি এখানে তাহলে। সো এআই বেসড রাইটিং এর ক্ষেত্রে এগুলো আমাদেরকে হেল্প করছে, আমাদের অ্যাসিস্ট্যান্টস আর এফিসিয়েন্সিও বাড়াচ্ছে। দেন ইথিক্যাল যে ব্যাপারটা বললাম, আলটিমেটলি প্ল্যাগারিজম চেকের কথা, দেন হচ্ছে গ্রামাটিক্যাল ইস্যু চেক, দেন হচ্ছে আরো ব্রড পরিসরে হচ্ছে আমরা চিন্তা করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। আমরা হচ্ছে আগে একটা টপিক নিয়ে চিন্তা করতাম যে আজকে এটাতে এইরকম সলিউশন দিলে হয়তো এই প্রসেসে আগালে কাজ হবে। এখন যদি আমি ওটা শেয়ার করি, ধরেন চ্যাট জিপিটি বা জেমিনিতে শেয়ার করলাম, গ্রকে শেয়ার করলাম, তো সে আমাকে সাজেশন করে যে না, শুধু এটাতে হবে না, এইটার সাথে এইরকম কিছু কাজ এড করা যায় কিনা, এটা ট্রাই করো। এটা আমার রিসার্চ লাইনে হোক, আমার প্রফেশনাল লাইনে হোক, এই জিনিসগুলো আসলে হেল্প হয় দিন শেষে। যে আমি কোনো একটা প্রসেস ডেভেলপ করব, কিন্তু না এটার সাথে আর কি কি এডিশনালি অ্যাড করা যায়, ওইটা হচ্ছে আলটিমেটলি আমাকে সে ডিফাইন করে দেয়। So, এই জায়গায় যে হেল্পটা, এটাই হচ্ছে আমার মানে হিউজ একটা হেল্প হয় এখানে। টাইম লেস কনজিউম হয় বলা যায় আর কি। তো এআই বেসড রাইটিং এর ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য কারেন্টলি অনেক এফেক্টিভ একটা জিনিস আমরা বলতে পারি। সো এই যে জার্নালের কথাগুলো বললাম, এইখানে জাস্ট হচ্ছে নোট ডাউন করা, যেমন হচ্ছে টেকনোলজিক্যাল জার্নালের কথা যদি বলি, আইট্রিপলি ট্রানজেকশন এসিএ, দেন হচ্ছে আপনার আইট্রিপলি এক্সপ্লোরে এগুলো থাকে, স্কোপাসে ইন্ডেক্স করা থাকে। আর নন টেকনিক্যাল যদি বলি, নেচার আছে, সায়েন্স আছে, আপনার সায়েন্টিফিক রিপোর্টস আছে, প্লাস ওয়ান আছে, এগুলো হচ্ছে মানে জেনারেল অনেক টপিক কভার করে থাকে আর কি বলা যায়। সো এগুলো হচ্ছে কিছু হাই ইমপ্যাক্ট জার্নাল, যেগুলো হচ্ছে আমি এখানে জাস্ট পয়েন্ট আকারে দিয়ে দিলাম। সো অনেকে আমরা পেপারের স্ট্রাকচার নিয়ে অনেক কনফিউজ থাকি যে একটা পেপারের স্ট্রাকচার কেমন হয়, বা কিভাবে আসলে পেপার লিখলে মানে আমার অ্যাকসেপ্ট হওয়ার চান্স বেশি থাকে, কোন ফরম্যাটে লেখা উচিত। তো কোন ফরম্যাটে লেখা উচিত এটা দেখার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা টার্গেট রাখবেন যে আমি এই জার্নালে আমি আমার পেপারটা দিতে চাই, বা এই কনফারেন্সে আমি আমার পেপারটা সাবমিট করতে চাই। তো ওই জার্নালের উপর বেস করে, ওই জার্নালে যদি একটা কমন ফরম্যাট থাকে, ওই জার্নালে পাবলিশড আগে যে পেপার গুলো আছে ওগুলোর উপর বেস করে আপনি
ফরম্যাটটা চেক করতে পারবেন, বা ওদের কিছু টেমপ্লেট, ওয়ার্ড টেমপ্লেট বলেন, লেটেক্স বা ওভারলি টেমপ্লেট বলে থাকি, এগুলো কিন্তু থাকে ওদের ওয়েবসাইট। তো আপনি আগে যখন টার্গেট করবেন যে আমি এই জার্নাল বা এই কনফারেন্স আমার পেপারটা দেওয়া উচিত, দেন ওই টেমপ্লেট অনুযায়ী আপনার পেপারটা ডিজাইন করবেন। এখানে আমি তিনটা এক্সাম্পল জাস্ট অ্যাড করলাম, যেমন IEEE, এটা হচ্ছে একটা কনফারেন্স টেমপ্লেট, যেমন স্ট্রেঞ্জার মাঝখানে যেটা আমরা দেখছি এটা হচ্ছে একটা বুক চ্যাপ্টারের টেমপ্লেট। একটা বুক চ্যাপ্টার এরকম ফরম্যাট সিঙ্গেল কলাম ফরম্যাটে হয়। অপরদিকে IEEE আর ACM এর পেপার যদি চিন্তা করেন, এগুলো একটা ডাবল কলাম ফরম্যাটিং এ পেপার গুলো হয়ে থাকে আর কি। আর ম্যাক্সিমাম জার্নাল হচ্ছে আপনার এই বুক চ্যাপ্টার টাইপ বা হচ্ছে সিঙ্গেল কলাম ওয়েতে হয়ে থাকে নর্মালি। সো এগুলো হচ্ছে এক একটা জায়গার এক একটা ফরম্যাট থাকে। এখন আপনি যেই কনফারেন্স বা যেই জার্নালে পাবলিশ করতে চান, ওইখানে ফরম্যাটিংটা মেনটেন করা আপনার জন্য জরুরি। এটা হচ্ছে আমরা অনেকে মেনটেন করি না দেখে হয়তো আমাদের অ্যাকসেপ্টেন্সের চান্সটা কমে যায় আলটিমেটলি। হয়তো ক্যামেরা রেডি পেপার করার জন্য আমাকে টাইম দেওয়া হয়ে থাকে, বাট তারপরও আমার যদি শুরুতেই ওই জার্নাল রিলেটেড সেম ফরম্যাটিং এর পেপার থাকে, ওটা আমার জন্য আরো বেশি বেটার এবং হেল্পফুল। আপনি একটা পেপার লিখছেন, যেখানে হচ্ছে অনেক টপিক কভার করা আছে, অনেক টেকনিক্যাল টার্মস আছে সাপোজ, দেন হচ্ছে আপনার আহ, সুন্দর ওয়েতে আসলে স্ট্রাকচার করা আছে যেটা আপনার কাছে দেখে মনে হচ্ছে, কিন্তু ওই পেপারটা রিজেক্ট হচ্ছে। এরকম কেস কিন্তু অনেক হয়, অনেক দেখলাম আমরা নিজেও। সো আসলে একটা রাইটিং যখন আমরা মেনটেন করি, তখন হচ্ছে এডিটরসরা বা হচ্ছে রিভিউররা কি 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 সিস্টেম দেখে বা কোন ওয়েতে রাইটিংটা থাকলে তারা আসলে ওটা অ্যাকসেপ্ট করে বেশি, এই জিনিসটা ফলো রাখা দরকার। আমি নিজেও প্রায় 7-8টা কনফারেন্সের রিভিউয়ার হিসেবে ছিলাম, দুটি জার্নালের রিভিউয়ার হিসেবে ছিলাম। তো যখন আসলে অন্যদের সাথে কথা বলে দেখতাম বা ওভারঅল হচ্ছে কাজ করতাম, তখন আসলে রিভিউর জন্য যে পেপার গুলা পেতাম আর কি, আমরা তো ওখানে দেখতাম যে আসলে ফ্লো ঠিক নাই, গ্রামাটিক্যাল অনেক এরর, অনেক ইস্যু, বা হচ্ছে আপনার আহ, তার যে একটা রিসার্চ বা তার যে একটা মেথডোলজি ডিজাইন করছে, এইটা সুন্দরভাবে বর্ণনা করা নেই। তো এই জন্যই আমার এক্সপিরিয়েন্স থেকে যা যা আসলে যেটা মনে হয় যে আমাদের ফলো করা উচিত একটা কোয়ালিটিফুল রাইটিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ধরেন ফার্স্ট পয়েন্টে যেটা বললাম, ক্লিয়ার এন্ড কম্পেলিং স্টোরি। আপনার হচ্ছে একটা রিসার্চ প্রবলেম নিয়ে যখন আপনি লিখতে যাবেন, আপনার স্টোরিটা এমন ভাবে সাজাবেন যে আপনার প্রিভিয়াস যে প্রবলেম আছে ওগুলোর জন্য কি কি ইউজ করা হচ্ছে এবং এই প্রবলেম থেকে কি কি পেতে পারি, দেন এই যে সলিউশন, এই সলিউশনটা কিভাবে আমরা আহ, এই সলিউশনের থ্রুতে গেলে আমাদের কি কি উপকার হতে পারে, সুন্দর মতো একটা স্টোরি আপনি মাথায় হচ্ছে সেট করে নিতে হবে আপনাকে আগে। দেন ওটা আপনি AI টুলস এর থ্রুতে আপনি হেল্প নিয়ে এবার আপনি স্টোরি ডিজাইনটা আরো সুন্দর, আরো পলিশড করতে পারেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আপনার মেথোডোলজি আর অ্যানালাইসিস পোর্শনটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকতে হবে, যে আমার হচ্ছে এই প্রসেসটা বা এই মেথডে আমরা হচ্ছে আহ, এই অ্যাপ্রোচে গেলাম, ডিজাইন করলাম, বা এই প্রসেসে আমরা হচ্ছে ইস্যুটা সলভ করলাম, এবং এই প্রসেসের সাথে সলভ করার ক্ষেত্রে আমাকে কি কি জিনিস মেনটেন করতে হলো বা কি কি ইস্যু হচ্ছে চিন্তা করে কাজ করা লাগছে, সবকিছু একদম ট্রান্সপারেন্ট থাকতে হবে আপনার ব্যাপারটাতে। আপনি ধরেন কাজ করছেন অনেক, কাজ করার সময় কিন্তু লিখার সময় আপনি জাস্ট অল্প লিখলেন বা হচ্ছে হয়তো আবছা আবছা লিখছেন, যেটা হচ্ছে পরে রিভিউয়াররা বুঝতে পারে না, আর যে না এখানে তো আসলে ক্লিয়ারলি ডিফাইন করা নাই, তো ওইটা হচ্ছে আপনার রিজেকশনের দিকে নিয়ে যায় বেশি। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা মেজর পার্ট যেটা হচ্ছে আপনার গ্রামাটিক্যাল ইস্যু আর কি, যেটা ম্যাক্সিমাম ভালো ভালো কিছু কনফারেন্স পেপারেও আমি পেলাম। আর নর্মালি আপনার গ্রামাটিক্যাল অনেক ইস্যু থাকে। তারপর জার্নাল ফরম্যাট বা কনফারেন্স ফরম্যাট ফলো করতে গিয়ে ফরম্যাটিং এলোমেলো হয়ে যায়। ধরেন সেন্টেন্স একটা উপর নিচে হয়ে গেল এরকম, বা কোনো একটা ওয়ার্ডের মাঝখানে গ্যাপ পড়ে গেল। এই ইস্যুগুলো অনেক থাকে আপনার হচ্ছে যখন রিভিউয়াররা চেক করে, এগুলো হচ্ছে এখন অনেক টুলসও পাওয়া যায়। তো ওভাবে হচ্ছে তারা চেক করে থাকে আর কি, যে এখানে কোনো গ্রামাটিক্যাল ইস্যু বা আপনার সেন্টেন্সের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। সো এই জিনিসগুলো চেক করা হয়। সো যখন আমরা রাইটিং এর ক্ষেত্রে ফোকাস রাখবো, এই ইস্যুটা যেন না থাকে সেটা আমরা আহ, মাথায় রাখবো আর কি। আর ফাইনালি আপনার হচ্ছে পেপারটা আপনার ফিল্ডে কিরকম ভ্যালু
আসলে বহন করে থাকে, আপনার এই জিনিসটা ব্যাপারে থাকতে হবে। সেটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনে হোক বা হচ্ছে কনক্লুশন বা ডিসকাশন সেকশনে হোক অথবা রেজাল্ট এন্ড অ্যানালিসিস সেকশনে হোক। আপনি হচ্ছে ক্লিয়ারলি বলতে হবে যে আমার এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচের থ্রুতে যদি আমরা যাই, আমাদের এই প্রসেস থ্রুতে আমরা গেলে আমাদের এই প্রবলেমটা এভাবে সলভ হবে এবং এটা রিয়েল ওয়ার্ল্ডে এই জায়গায় হেল্প করতে পারবে, অথবা কোন জায়গায় কিরকম ভ্যালু আসলে সে রাখতে পারবে, সেটা হচ্ছে আপনাকে ডিফাইন করে দিতে হবে আপনার ব্যাপারটাতে। তো এইটা ডিফাইন করলে কি হবে, আপনার স্টোরি বা ফ্লোটাও একটা সুন্দরভাবে থাকবে, সুন্দর মতো আপনার একটা ক্লিয়ার স্টোরি হয়ে গেল দিন শেষে। তো আপনার এই মেজর পয়েন্ট গুলো যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার রাইটিং কোয়ালিটি আরো ইমপ্রুভ হবে, আপনার হচ্ছে পেপার অ্যাকসেপ্টেন্সের চান্স আরো বেড়ে যাবে। আর হচ্ছে স্টুডেন্ট ফোকাস, এটা হচ্ছে যা যা বললাম, এটা হচ্ছে একটা সামারি এখানে দেওয়া, যে আপনার কি কি জিনিস ফোকাস করা দরকার। ক্লিয়ার এন্ড স্ট্রং থিসিস, আপনার হচ্ছে একটা ক্লিয়ার সলিউশন বা হচ্ছে একটা ভিশন থাকতে হবে, আপনি যে একটা প্রবলেম সলভ করবেন ওইটা একটা ক্লিয়ার ভিশন আছে কিনা, দেন হচ্ছে আপনার ওইটা রিলেটেড ডেটা আছে কিনা, এভিডেন্স আছে কিনা, সোর্স আছে কিনা, কোনো পেপার আছে কিনা, এগুলো আমরা দেখতে হবে। আপনার পেপার রাইটিং এর ক্ষেত্রে লজিক্যাল ফ্লোতে পেপারটা হচ্ছে লিখছেন কিনা, দেন আপনি কিভাবে সাজালেন, যেমন আমরা ইন্ট্রোডাকশনের পর অনেকে লিটারেচার রিভিউতে যাই, দেন হচ্ছে মেথোডোলজি যাই, দেন রেজাল্ট অ্যানালাইসিস, দেন ডিসকাশন কনক্লুশন, এইভাবে যাই। অনেকে হচ্ছে লিটারেচার রিভিউ লিখে না অনেক সময়। তো আপনি যে একটা রিসার্চের কাজ করছেন, আপনার ওই টপিক রিলেটেড প্রিভিয়াস যদি কাজ থেকে থাকে, আপনি ওগুলোকে আসলে মানে বর্ণনা করা উচিত আপনার ব্যাপারে। এই জিনিসটা হচ্ছে অনেকে বোঝে না, অনেকে মানে না। তো এটা হচ্ছে আপনার দিন শেষে কি হয়, আপনার ওই রিজেকশনের দিকে নিয়ে যায়, কিন্তু ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যখনই পেপারের কাজ করব, আমার হচ্ছে আমি একজন অথর হিসেবে লেখার পাশাপাশি ধরেন আপনি আপনাকে একজন রিভিউয়ার হিসেবে কল্পনা করবেন, যে আমার এই পেপারটা আসলে যে লিখছি, আমার এখানে অ্যানালাইসিস পয়েন্ট গুলো ঠিক আছে কিনা, বা ফ্লো ঠিক আছে কিনা, বা হচ্ছে আমার লিখার ধরনটা বা টোন ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, ফরম্যাটিং ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে আপনি আপনার দিক থেকে চেক করে নেবেন ভালো মতো। আপনি একজন অথর হিসেবে যখন পেপার লিখবেন সেটা তো লিখবেনই, আপনি পাশাপাশি যখন রিভিউয়ার হিসেবে নিজেকে একটা কি বলবো, নিজেকে যখন আপনি একটা রিভিউয়ার হিসেবে চিন্তা করবেন, তখন বুঝতে পারবেন যে আমার ব্যাপারে এই যে লিখছি আমি এখানে কোনো ফ্লো পাচ্ছি কিনা, বা হচ্ছে এই ব্যাপারটা যদি পড়ে কেউ, বা একদম নন টেকনিক্যাল হোক বা আপনার কোন একটা জেনারেল ব্যাপার যখন অন্য কোনো মানুষ পড়বে, ওই নলেজ যার নাই, এর বাইরেও যদি কেউ পড়ে থাকে, তো সে আসলে আপনার পেপার পড়ে বুঝতে পারবে কিনা, সেটা হচ্ছে আপনাকে ইনশিওর করতে হবে। সো এই জিনিসগুলো আসলে মেনটেন করা উচিত আমাদের রিসার্চ রাইটিং এর ক্ষেত্রে। তো একদম পাথ যদি বলি, আপনার প্রিপারেশন এন্ড রিসার্চ, দেন হচ্ছে রাইটিং এন্ড ড্রাফটিং, দেন হচ্ছে সাবমিশন টু পিয়ার রিভিউ জার্নাল বলেন, সো দেন হচ্ছে রিভিউ এন্ড রিভিশন। তো এইখানে যেটা বলবো আসলে, আহ, দেখেন একটা টিপস দেওয়া আছে লাস্টের দিকে, আমাদের হচ্ছে কিছু প্রেডাটরি জার্নাল থাকে। তো প্রেডাটরি জার্নাল গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন যে প্রেডাটরি কি কি আছে, এগুলোর বাইরে যা যা দরকার। তো ওইসব জার্নাল গুলোই আমরা ফলো করব বা ওগুলোতে ফোকাস করব। তো ভুয়া জার্নালে আসলে পাবলিশ করে আপনার প্রোফাইলও হচ্ছে আহ উইক থাকবে অনেক, এবং হচ্ছে আপনার ফিউচার রিসার্চ যখন আপনি কাজ করতে চাইবেন, যখন আপনি আরো পাবলিকেশনের জন্য আগাবেন, তখন হচ্ছে আপনার ভ্যালুটাও কমে যাবে, কেননা হচ্ছে আপনার রাইটিং হচ্ছে কোয়ালিটিটাই ডিগ্রেড করবে বলা যায়। সো এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার। নর্মালি হচ্ছে আপনারা রাইটিং এর ক্ষেত্রে বা ড্রাফটিং এর ক্ষেত্রে আহ, যেন কোয়ালিটি থাকে, এবং হচ্ছে একটা ভালো জার্নাল যেন পাবলিশ করে ওটাকে টার্গেট রেখে যেন আপনারা ওই ফরম্যাটে ওই রকম কোয়ালিটি, আপনি যখন কোনো একটা জার্নাল লিখতে যাবেন, ওই জার্নালে এক্সিস্টিং কি পেপার আছে ওই রকম দুই তিনটে চারটা পাঁচটা স্যাম্পল পেপার নিয়ে আপনি ওদের হচ্ছে আগে
লিখার কোয়ালিটিটা দেখেন। তো আমরা নর্মালি এত পেপার পড়া লাগে কেন? আমাদের হচ্ছে টপিক রিলেটেড আইডিয়া নেওয়া লাগে, লেখার কোয়ালিটি দেখা লাগে, সবকিছু দেখার পর আমরা হচ্ছে পাবলিকেশনস এর দিকে যাই আর কি। তো আপনার হচ্ছে যেখানে পাবলিশ করতে চান, যে জার্নালকে আপনারা টার্গেট রাখতে চান, ওটা রিলেটেড হচ্ছে আপনি আগে দেখেন যে ওদের কোয়ালিটিটা কেমন, বা ওরা কি কি ওয়েতে বা কোন অ্যাপ্রোচে আসলে আহ রাইটিংটাকে নিয়ে যায়। তো ওই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখা দরকার। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনারা জার্নাল বলেন বা কনফারেন্স বলেন, যেটাই হোক না কেন, আপনারা যখন পেপারটা সাবমিট করেন রিভিউ কিন্তু টাইম লাগে। তো যেসব ক্ষেত্রে দেখবেন যে রিভিউয়ার কম টাইমের মধ্যে দিয়ে দিল, বা যেগুলোর মেইল আপনারা সহজে পেয়ে যাবেন যে আচ্ছা এটা রিভিউ হচ্ছে, অ্যাকসেপ্ট হোক রিজেক্ট হোক ম্যাটার করে না। তো রিভিউ হচ্ছে ধরেন আপনার এক সপ্তাহের মধ্যে রিভিউ হয়ে গেলে এটার কিন্তু ভ্যালু আসলে কম, নর্মাল সেন্সে যদি আমরা বলি। একটা ভালো জার্নাল আপনি রিভিউর জন্য দিলে এমনকি 3-4 মাসও নেয় তারা ওভারঅল রিভিউ করতে। অনেকগুলো ওয়েতে রিভিউ হয়ে থাকে আর কি। সো ওইভাবে তারা অনেক ফিডব্যাকও দেয় আলটিমেটলি। সো আপনার হচ্ছে যখন জার্নাল টার্গেট করবেন, আপনার একটা ভালো জার্নাল টার্গেট করলে আপনাকে রিভিউ প্রসেসের জন্য কিন্তু ওয়েট করতে হবে, মানে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। এই জিনিসটাও আসলে খেয়াল রাখাটা জরুরি, যেটা হচ্ছে মানে অনেকের মধ্যে থাকে না আসলে। এটা হচ্ছে আমাদের একটা ইস্যু আর কি। ট্রেডিশনাল রাইটিং তো আমরা বললাম, এআই বেসড রাইটিং এর কথাও বললাম যে কিভাবে কি কি ইউজ করা যায়। তো বেসিক্যালি এখানে জাস্ট একটা শর্ট নোট দেওয়া যে আপনারা কোন টুলস ইউজ করতে পারেন, যেমন গ্রামাটিক্যাল চেকের জন্য গ্রামারলি তো আছে পপুলার, অথবা প্রো রাইটিং এইডও আছে, এখন অনেকে ইউজ করে থাকে। প্যারাফ্রেসিং এর জন্য কুইলবোটের কথা আমি মাস্ট বলবো। আর প্যারাফ্রেসিং ছাড়াও এখন অনেকগুলা সিস্টেম আছে, হিউম্যানাইজার বলেন বা হচ্ছে এআই ডিটেকশন, এরকম আরো অনেকগুলা টুলস আছে যেগুলো কুইলবোটে হচ্ছে অ্যাভেলেবল। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সাইটেশন অ্যাসিস্ট্যান্টের জন্য জটিলও আছে, অনেকে নাম শুনেছেন হয়তো। এগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আপনার প্লাগ ইন ইউজ করে অ্যাড করতে পারবেন। পাশাপাশি আপনার এই যে রিসার্চ রাইটিং এর জন্য ইন্ট্রোডাকশন বলেন, কনক্লুশন বলেন, এই যে একটা ফ্লোলি রাইটিং করার জন্য, বা হচ্ছে আপনার কোনো টেকনিক্যাল রিলেটেড কাজ বলেন, বা আপনার নর্মাল একটা পেপারের জন্য ফ্লো ডায়াগ্রাম বলেন, যে কোনো কিছু ইউজ করতে গেলেও এদের হেল্প নিয়ে আপনারা কাজ করতে পারেন। ক্লডে হচ্ছে আপনারা ফ্লো ডায়াগ্রাম বলেন, বা হচ্ছে ওভারঅল আপনার একটা স্ট্রাকচার, রিসার্চের স্ট্রাকচার বা কোন প্রসেসের পর কোন প্রসেস হবে, এগুলো সুন্দর মতো আপনি বলে দিলে ও আপনাকে একটা হয়তো আহ ছবি জেনারেট করে দিবে, যেখানে আপনার প্রসেস বাই প্রসেস হচ্ছে আপনার ডিফাইন করা থাকবে আর কি সবকিছু। চ্যাট জিপিটিও আছে, আমরা রাইটিং এর জন্য অনেকে ইউজ করে থাকি। আহ এটা আসলে এখন সবাই ইউজ করে, সবাই আসলে জেনে থাকবেন। তো এইগুলোকে আমরা আমাদের রিসার্চের কাজে ইউজ করতে পারি। আমরা অন্যান্য জায়গায় ইউজ করছি ঠিক আছে, কিন্তু আমরা যেই দিকে ফোকাস রাখা দরকার আমার, সেটা প্রফেশনাল কোনো একটা কাজ হোক অথবা কোনো রিসার্চ পেপার রাইটিং হোক, ওই জায়গায় হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে আমরা ইউটিলাইজ করে আরো বেটার, আরো প্রফিশিয়েন্ট হইতে আরো ভালো আউটপুট আনতে পারি আসলে এইসব কেসে। আর একটা ইস্যু হচ্ছে আমরা সবাই জানি যে প্লেগারিজম, পেপার রিজেক্ট হয় ম্যাক্সিমাম প্লেগারিজমের কারণে। একদম কমন একটা টার্ম আর কি বলা যায়। তো প্লেগারিজম হচ্ছে অ্যাভয়েড করার জন্য কি কি জিনিস মেনটেন করা উচিত? আপনার হচ্ছে যখন পেপার অনেকগুলো পড়ে ওখান থেকে যখন আপনি একটা ফ্লো নিয়ে লিখবেন, আপনার ওইসব পেপারে কিন্তু সাইটেশনটা, ওইসব পেপারের সাইটেশন আপনার নিজের পেপারে মেনটেন করতে হবে সুন্দর মতো। আর প্যারাফ্রেসিং তো আছে, কুইলবোটের কথা যে বললাম, আপনার ধরেন এখন প্যারাফ্রেসিং জিনিসটা মেনটেন করা অনেকের জন্য আসলে টাফ মনে হয়। সো বেসিক্যালি হচ্ছে আপনি কোনো একটা রাইটিং যখন লিখবেন, ওটাকে হচ্ছে আপনি প্যারাফ্রেজিং এর জন্য ফার্স্টে আপনি যেটা আমার কাছে মনে হয় যে বেটার অ্যাপ্রোচ, আপনি চ্যাট জিপিটি থ্রুতে ওটার একটা প্যারাফ্রেজিং করে এরপর আপনি কুইলবোটে দিয়ে আবার আরেকটা রিচেক করে মানে দেখতে পারেন। দেন যখন কম্পেয়ার করবেন যে একটু প্রফেশনাল টোনে কোনটা লাগছে আপনার, ওই কোন সেন্টেন্সটা বা কোন একটা প্যারাগ্রাফ যখন আপনার একটু মোর প্রফেশনাল মনে হয়, তখন ওটাকে আপনারা ইউজ করতে পারেন। পাশাপাশি হচ্ছে যখন যে কোনো কোটেশন দিবেন পেপারের ক্ষেত্রে, ওগুলো কিন্তু মার্ক করে ওইখানেও একটা সাইটেশন বা রেফারেন্স আপনাকে অ্যাড করতে হবে। আর ফাইনালি যখন আপনারা পেপার গুলা
একটা ড্রাফট রেডি করে ফেলবেন। টার্নিটিন আছে বা ফ্রি কিছু কুইলবোটেও ধরেন আপনি প্লেগারিজম চেকিং এর ওয়ে আছে। তো এগুলো ইউজ করে আপনি জাস্ট প্লেগারিজমটা চেক করে নিতে পারবেন। অথবা আপনার যদি রিসার্চ আপনার যদি থিসিস এর আন্ডারে হয়ে থাকে, তো ওই কেসে হচ্ছে আপনার অ্যাডভাইসর বলেন বা প্রফেসররা ওনারা হচ্ছে ওনাদের টার্নিটিন অ্যাকাউন্ট শেয়ার করেও আপনারা হচ্ছে ওনাদের থেকে ফিডব্যাকটা নিয়ে আবার হচ্ছে নেক্সট পলিশিং এর জন্য কাজ করতে পারেন। সো এই জিনিসগুলো আমরা একটু মেনটেন করতে হবে প্ল্যাগারিজম অ্যাভয়েড এর জন্য। তো পুরো টপিকের যদি একটা সামারি বলে থাকি আমার এই ডিসকাশনে, আমরা হচ্ছে যেটা মেনটেন করব যে পাবলিকেশনের প্রসেসে যাওয়ার জন্য একটা হাই কোয়ালিটি রিসার্চ। আমি হচ্ছে ছোটখাটো অনেক প্রবলেম আছে যেগুলো হচ্ছে সলভ করা যায়, ওগুলোকেও আমরা রিসার্চ বলে থাকি। কিন্তু আপনার গোল থাকতে হবে যে একটা ভালো কোনো একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করে ওটা যেন আমি আহ কোনো একটা প্রসেসে বা কোনো একটা সিস্টেমের থ্রুতে আমি যেন রিসার্চ করতে পারি। তাহলে আমার একটা হাই কোয়ালিটির রিসার্চ আমি পেতে পারি ওখান থেকে। দেন হচ্ছে আপনি যে পেপার এই যে রাইটিং এর কাজ করবেন আপনার এআই টুলস ইউজ করে আরো এনহান্সমেন্ট করা, আরো এফিশিয়েন্ট ওয়েসে লেখা, এই জিনিসটা আমরা মেনটেন করব মাস্ট। দেন Q1 Q2 জার্নাল আমরা টার্গেট করব অবশ্যই, যারা হচ্ছে জার্নাল পাবলিকেশনের দিকে যেতে চান। কেউ যদি মনে করেন যে না, যেমন আমি যেটা করেছি, আমি শুরুতে ছোটখাটো জার্নাল করেছি, এরপর কনফারেন্সে গেলাম, এরপর হচ্ছে আবার একটা বড় জার্নাল করি আর কি, এরকম এই ওয়েতে আমি ছিলাম আর কি। আমার যদি রিসার্চ প্রোফাইলের কথা যদি বলি ওভারঅল বা জার্নির কথা বলি, অনেকে হচ্ছে টার্গেট করেন যে না, আমি একটা ছোটখাটো কনফারেন্সে আগে দিই, অ্যাকসেপ্ট হোক, এরপর আরো ভালো কোয়ালিটির কাজ নিয়ে আমি বড় কোনো একটা জার্নাল টার্গেট করব। এটাও একটা গুড অ্যাপ্রোচ এবং এটা একটা ভালো একটা ওয়ে আসলে আপনার রিসার্চকে আরো ইম্প্যাক্ট বাড়ানোর জন্য। সো যে যেভাবে আসলে সুইটেবল ওইভাবে হচ্ছে আপনারা মেনটেন করতে পারেন ওভারঅল। তো আপনার গোলটা ডিফাইন করে ওইভাবে হচ্ছে আপনাকে আগাতে হবে যে আপনি কি কোথায় আগে দিতে চান বা কোন অ্যাপ্রোচে যেতে চান, বা আপনি কি আগে জার্নালেই টার্গেট করবেন নাকি কনফারেন্সে দিয়ে এরপর যাবেন। তো জিনিসটা হচ্ছে আপনার আহ নিজের কনফিডেন্স তো আছে, পাশাপাশি হচ্ছে নিজের রিসার্চের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে অনেক কিছু। এটা আপনাকে তখনই, আপনার যখন রাইটিং এর কাজ করবেন তখনই হচ্ছে মাথায় সেট করে নিতে হবে যে না, আমি এটাকে টার্গেট রেখে আসলে লিখতে চাচ্ছি, বা এই ওয়েতে আমি আগে, এটা আমার জন্য বেটার আসলে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি নেক্সট যেসব কাজ করতে চাই, তো ওই সব কেসে আমাদের এই পয়েন্ট গুলো আসলে একটু ফলো করা দরকার। তাহলে দেখবেন যে একটা কোয়ালিটিফুল রিসার্চ পাবেন, একটা কোয়ালিটিফুল রাইটিং পাবেন, এন্ড ভালো একটা কোথাও হয়তো পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। So, এই হচ্ছে আমার আজকের ডিসকাশন, যেটাতে আমি ওভারঅল একটা রিসার্চ পেপার রাইটিং থেকে শুরু করে এআই রিলেটেড কি কি সলিউশন কিভাবে ইউজ করা যায়, কোন কোন অ্যাপ্রোচে যাওয়া যায়, দেন পাবলিকেশনের জন্য কি কি করা উচিত, কি কি মেনটেন করা উচিত, এইগুলো নিয়েই হচ্ছে আমাদের আজকের এই ডিসকাশনটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন গুলো নিবো আর কি। তো জি, থ্যাংক ইউ ভাইয়া আপনাকে। আপনি সুন্দর করে লাইভ সেশনটি নেওয়ার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে এখন তাহলে আপনাদের কোশ্চেন গুলো নিব। আমরা আপনাদের মাইক গুলো আনমিউট করে দিচ্ছি। আপনারা হচ্ছে এখন কোশ্চেন করতে পারবেন। জি, ধন্যবাদ। হ্যালো, আমার কথা কি হ্যালো। শোনা যাচ্ছে? জি জি, আপু বলুন। আচ্ছা, আমার একেবারে লাস্ট স্লাইড থেকে একটা কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যে কনফারেন্সে কোনো রিসার্চ ফাইন্ডিংস পাবলিশ করার ব্যাপারে। আমি যতদূর জানি কনফারেন্সে মানুষ অনেক সময় এই জন্য রিসার্চ ফাইন্ডিংসটা পাবলিশ করে না যে এখান থেকে বেটার কোনো জার্নালে এই জিনিসটা পাবলিশ করার আগেই দেখা যাবে যে এই ডেটাটা অন্য কেউ নিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমার মূল প্রশ্নটা হচ্ছে এটা যে কনফারেন্সে পাবলিশ করার সময় কোন বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে যাতে করে এই ধরনের কোনো ফলস পজিশনে না পড়ি আমি আমার নিজের রিসার্চ ফাইন্ডিংস নিয়ে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটা ভালো কোয়েশ্চেন বলা যায়। তো কনফারেন্স আর জার্নালে যখন আমরা পাবলিকেশনের জন্য আগাবো, আমার যেটা বললাম যে আপনি যদি ফার্স্টে কনফারেন্স টার্গেট করেন এবং পরে যদি জার্নাল টার্গেট করেন, এখানে হচ্ছে আপনি
কি দিতে চাচ্ছেন এটা হচ্ছে একটা মেইন পয়েন্ট। যেমন আপনি যদি মনে করেন যে আমার মেইন ফ্লোটা বা মেইন মেথড বা মেইন প্রসেসটা এবং আমি যে ডেটা নিয়ে কাজ করেছি এটা আমার জার্নালটাই ফোকাস করব, তো আপনি কনফারেন্সে হচ্ছে ওই টপিক রিলেটেড যেকোনো রিভিউ রিলেটেড কাজ করতে পারেন। আপনার হচ্ছে প্রপোজড মেথোডোলজি ছাড়াও আপনি কোনো রিভিউ পেপার রিলেটেড কাজ করতে পারেন কনফারেন্সের জন্য। এটাও একটা মানে হেল্প হবে আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে একটা মেথড বা একটা প্রসেস আছে কিন্তু এটা ছোটখাটো পোর্শন আমরা করতে পারি, যেমন আহ, আপনি আমি যদি নর্মালি এআই এমএল সাইডের কথা চিন্তা করে থাকি আমার পার্সপেক্টিভ থেকে, ধরেন আমি একটা বড় কোনো মডেল ডেভেলপ করলাম। আহ অনেক হচ্ছে সেটা আমরা মেশিন লার্নিং বলে থাকি, ডিপ লার্নিং বলে থাকি আর কি। ধরেন সো বেসিক্যালি হচ্ছে মেশিন লার্নিং এর কোন একটা মডেল ডেভেলপ করলাম, দেন ওটাতে একটা রেজাল্ট পেলাম বা হচ্ছে ওটার সাথে কোনো একটা এনসেম্বল করে অন্য কোনো বা মার্জ করে কোনো একটা মডেল আমি ডেভেলপ করলাম। সো বেসিক্যালি হচ্ছে এইখানে আমার কনফারেন্সে যদি আমি টার্গেট করি আমার হচ্ছে যদি আহ, একটা বেসিক মডেল বা বেসিক একটা প্রসেস থেকে যদি আমি একটা ভালো রিসার্চ পাই বা আমি একটা আউটপুট পাই ভালো, ওটা হচ্ছে আমি কনফারেন্সে শো করতে পারি ওভারঅল। সো এইখানে আপনি যদি আপনার ডেটাটা শেয়ার করতে না চান, আপনার হচ্ছে জাস্ট কিরকম ফিচার নিয়ে কাজ করেছেন এবং মেজর কি ফিচার আছে জাস্ট কিছু পয়েন্ট দিলে আপনার হচ্ছে এটা একটা ব্যাপার ম্যাটার করে। কেন হচ্ছে ধরেন জার্নালে হচ্ছে আপনার অনেক পয়েন্ট তারা ফোকাস করে, আপনার রাইটিং এর পাশাপাশি আপনার ডেটা স্ট্রাকচারটা বলেন বা হচ্ছে কি কি ফিচার্স নিয়ে কাজ করেছেন ওভারঅল হয়তো আপনি টার্গেট রাখলে ওটাতেই দেওয়া উচিত। কিন্তু নর্মালি হচ্ছে কনফারেন্সে দেওয়ার জন্য আপনার নিজের মতো করে সাজায় আপনি ফিচার সেকশনটাকে আপনি হচ্ছে হয়তো একটু চেঞ্জ করে ডিফারেন্ট ওয়েতে ট্রাই করে ভাগ করে দিতে পারেন। So, এটা হচ্ছে হয়তো অনেকে ফলো করে থাকে এবং আমিও ফলো করলাম এটা, যে আমি বড় কোনো কিছু একটা করলাম তো এটা হচ্ছে জার্নালে হয়তো পাবলিশ হতে পারে, জার্নালে দিব। তার আগে কোনো একটা কনফারেন্সে দেওয়ার জন্য আমি হয়তো সিস্টেমটা জাস্ট হচ্ছে একটা লাইট ভার্সন বলা যায় আর কি আমরা দিয়ে থাকি। তো এই জিনিসটা হয়তো ফলো করলে আমার ডেটার শেয়ারও তেমন কিছু থাকলো না, হয়তো মেইন আর মেজর যে ফিচার্স গুলা ওগুলো আমার জার্নালের জন্য থাকলো এবং বাকিগুলো আমি হচ্ছে হয়তো একটা কনফারেন্সের জন্য টার্গেট করলাম। আর আরেকটা জিনিস যেটা কনফারেন্সে পাবলিশ বা একসেপ্টের জন্য আপনার হচ্ছে মানে অনেকগুলা ক্রাইটেরিয়া কম করে দেখা হয় আর কি, বা একটু ধরেন আপনার ইজি ব্যাপারটা জার্নালের তুলনায়। তো ওই হিসেবে আপনি সাজাতে পারেন সিস্টেমটা। নেক্সট। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। এই যে আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি তো অনেক বছর ধরে এডুকেশন নিয়ে কাজ করছি। তো এডুকেশন রিলেটেড কোন জার্নাল আছে বা কোন আ আ মানে Q1, Q2 রেটেড কি ওয়েবসাইট আছে যেখানে আমি কাজ করতে পারবো? তো এটা একটা। হ্যাঁ, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে সবসময় কি ফার্স্ট অথর হিসেবেই কাজ করতে হবে বা সেকেন্ড অথর বা থার্ড অথর হিসেবে কি মানে কাজ করা যায় কিনা? আচ্ছা আচ্ছা। অথবা আমি যদি চাই যে আমি একাই একটা মানে এটা পাবলিশ করতে চাচ্ছি তখন কি করব? আচ্ছা, আপনি সেকেন্ড কোশ্চেনটা আমি আগে যদি একটু আনসার করে থাকি, আপনি একাই হচ্ছে পাবলিশের জন্য অ্যাপ্রোচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আহ, জিনিসটা হচ্ছে আপনার উপর এখন। কোন একটা কাজ হচ্ছে ধরেন আপনার কাছে মনে হচ্ছে আপনি একাই ওটা সলভ করে আপনার রাইটিং থেকে শুরু করে যা যা দরকার আপনি মানে সিঙ্গেল হ্যান্ডেডলি এটা হচ্ছে করতে পারবেন। তো আপনি হচ্ছে অথরশিপ একা নিলেও আপনার সমস্যা নেই। আর যদি অন্য অথরদের সাথে কাজ করতে চান ওটাও পারবেন। সেক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অথরের তো অবশ্যই একটা ভ্যালু আছে, কিন্তু সেকেন্ড অথর থার্ড অথর বলেন আপনি কাজ করতে পারেন। এখানে হচ্ছে অনেকে বলে থাকে যে সেকেন্ড বা থার্ড অথর হিসেবে কাজ করলে তেমন ভ্যালু পাওয়া যায় না, এটা আসলে ভুল কথা। আহ বাইরে যখন আমার একদম নিজের দেখা এক্সাম্পল থেকেও যদি বলে থাকি, বাইরে যখন আপনি ধরেন অ্যাপ্লাই করতে চান বা কোনো
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য ওরা হচ্ছে আপনার ফার্স্ট অথর দেখার থেকেও আপনার ফোর্থ অথর বা ফিফথ অথর হিসেবে যদি একটা ভালো জার্নালের ব্যাপার থাকে, এটাও কিন্তু ওদের কাছে অনেক বড় মানে একটা বিষয় হিসেবে ম্যাটার করে থাকে। তো আপনি কোন অথর হিসেবে কাজ করছেন ওটার থেকে সবচেয়ে মেজর কথা হচ্ছে আপনি কোন জার্নাল বা কোন কনফারেন্স টার্গেট করে কাজ করছেন, ওটা হচ্ছে একটা মেজর। আপনি ফার্স্ট অথর হিসেবে থাকলে অবশ্যই ভালো, কিন্তু এমন না যে সেকেন্ড থার্ড হিসেবে কাজ করলে আসলে তেমন ভ্যালু পাওয়া যাবে না, এরকম না। আপনি যেসব প্রজেক্টে বা রিসার্চের ক্ষেত্রে আপনারা হচ্ছে কম্বাইন্ডলি অথর হিসেবে কাজ করবেন, সেকেন্ড থার্ড বা চার পাঁচজন অথর আছে, তো আপনারা মিলে টার্গেট করবেন একটা ভালো জার্নালে যেন পাবলিকেশন হয়, আলটিমেটলি সবার জন্য ভালো। আপনার ফার্স্ট অথরের জন্য তো ভালো, কিন্তু বাকিদের জন্য কিন্তু আলটিমেটলি দিন শেষে সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে। আর ফার্স্ট কোশ্চেনে যেটা এডুকেশন রিলেটেড রিসার্চ, যদি Q1 Q2 বলি, আমার হচ্ছে একটু স্কোপাস রিলেটেড জার্নাল গুলোতে চেক করতে হবে যে এডুকেশন এটা হচ্ছে আপনারা আহ, আমি যেটা বললাম যে সাই মেজর, ওইখানে হচ্ছে আপনারা এডুকেশন টপিকটা দিলে বুঝে যাবেন। যেমন নর্মালি হচ্ছে আমি কিছু নাম জানতাম, আপনার এডুকেশনাল রিসার্চ রিভিউ আছে, জার্নাল অফ টিচার এডুকেশন, দেন হচ্ছে আপনার এডুকেশন এন্ড ইনফরমেশন টেকনোলজিস, এরকম কিছু হচ্ছে Q1 Q2 জার্নাল আছে। তো বেসিক্যালি হচ্ছে আমি আপনাকে বলবো আপনি ওই সাই মেজর ওই ওয়েবসাইটে গিয়ে আপনি হচ্ছে নিজেও কিছু সার্চ দিলে ওই টপিক রিলেটেড আপনাকে ওরাই অনেক কিছু বলে দিবে। আরেকটা হচ্ছে আপনার ধরেন পেপার রেডি আছে আপনার, ওদের ওখানে স্কোপাস ইন্ডেক্সে একটা ওয়ে আছে যেখানে হচ্ছে আপনার পেপারের অ্যাবস্ট্রাক্ট দেওয়ার পরে ওরাই হচ্ছে আপনাকে জার্নাল সাজেস্ট করে যে আচ্ছা আপনি এখানের এই জার্নালে দিতে পারেন। সেটা আপনি MDPI একটা জার্নাল পাবলিশার আছে, ওখানেও আপনারা পাবেন। সো বেসিক্যালি হচ্ছে এইভাবে আপনারা তখন আপনার টপিক রিলেটেড সুইটেবল জার্নাল কোনটা তারা হচ্ছে ডিফাইন করে দিতে পারবে আর কি, বলা যায়। আচ্ছা ভাই, তো আর দুটো কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে পাবলিশ করতে কেমন খরচ হয়? হ্যাঁ, এইটা একটা। আর হচ্ছে যখন আমি ফার্স্ট অথর বা সেকেন্ড অথর হিসেবে কাজ করতে যাব, তো সেখানে কি আমার রাইটিং গুলো কি আলাদা করা থাকবে নাকি একসাথেই থাকবে পুরো রাইটিং? আচ্ছা, পাবলিশ করতে খরচ হচ্ছে এক একটা জার্নাল পাবলিকেশন বা পাবলিশারের একটা মানে কস্টিং থাকে। কনফারেন্সে এমনও হচ্ছে $2,000 আছে, আবার এমনও হচ্ছে কোনো প্রফেসরের থ্রুতে কাজ করলে প্রফেসরের কিছু হচ্ছে আপনার স্কোপ থাকে, ওগুলোতে হচ্ছে ধরেন ফ্রিতেও পাবলিশ করা যায়। যেমন আমি হচ্ছে IEEE ট্রানজাকশনস এর একটা পেপার আছে Q1 জানুয়ারির, ওটা হচ্ছে আপনার ফ্রি অফ কস্ট ছিল বলা যায়। আবার এমনও জার্নাল দেখছি $1,200 বা হচ্ছে $899 এরকম আছে আর কি। এখন ওটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন জার্নালে দিচ্ছেন ওটার উপর বেস করে। আবার কনফারেন্সের কথা চিন্তা করলে কনফারেন্স হচ্ছে আহ ওগুলা কম বলা যায় আর কি, $200, $250, $500 এরকম আছে অনেক কিছু। তো এটা হচ্ছে আসলে জার্নাল পাবলিশার ওই সাইট থেকে আসলে দেখে বোঝা যাবে যে আপনি কোন জার্নালকে টার্গেট করছেন, ওইখানে হচ্ছে কস্টিংটা উল্লেখ করা থাকে ওখানে। আর সেকেন্ড যে কোশ্চেনটা আপনার ফার্স্ট অথর হিসেবে লিখেন বা সেকেন্ড অথর হিসেবে লিখেন, আপনার হচ্ছে রাইটিংটা আলটিমেটলি কম্বাইন্ড থাকতে হবে। সো বেসিক্যালি হচ্ছে আপনারা যে কাজই করেন না কেন, শুরুতে যদি আপনারা আলাদা আলাদা করেও লিখে থাকেন না কেন, ফাইনাল যখন ড্রাফট কপিটা আপনারা রেডি করবেন ওইখানে কম্বাইন্ডলি সবকিছু রাখতে হবে আলটিমেটলি। আর যারা আমরা ওভারলিপ বা লেটেক্স এর নাম শুনেছি, ওইটাতে দেখবেন যে আপনারা শেয়ারিং এও হচ্ছে কাজ করতে পারি, 3 জন 4 জন 5 জন হচ্ছে শেয়ারিং এও আপনারা ওই ফরম্যাটে লিখে কম্বাইন্ডলি একটা ফাইনাল ড্রাফট রেডি হয়ে থাকে, ওইখানে হচ্ছে আলাদা সেপারেট হইতে আমার লেখার কোনো দরকার হয় না। তো আমরা হচ্ছে যে ওয়েতে যাই না কেন, আলটিমেটলি একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে আসতে হবে দিন শেষে। এই হচ্ছে ব্যাপারে। তাহলে কম্বাইন্ডলি যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে কিভাবে বুঝবে যে এটা আমার রাইটিং নাকি অন্য কারো রাইটিং? এটা হচ্ছে আপনারাই অথররাই হচ্ছে আপনারা সিলেক্ট করে নেবেন, ডিফাইন করে নেবেন। ধরেন আপনার কাছে পোর্শন আছে ইন্ট্রোডাকশন অন লিটারেচার রিভিউ, আপনি লিখবেন, অন্য আরেকজন আছে মেথোডোলজি লিখবে, আরেকজন আছে ধরেন রেজাল্ট সেকশন লিখবে। আপনারা শুরুতে হচ্ছে ওইভাবে ডিফাইন করে নেবেন, আপনারা পার্ট বাই পার্ট আপনারা আলাদা একটা ড্রাফট রেডি করেন মাইক্রোসফট ওয়ার্ডে বা লেটেক্স যেটাতে হোক না কেন। দেন
ফাইনাল যখন ড্রাফট কপি রেডি করবেন ওখানে মার্চ করবেন, আর এটা হচ্ছে আপনারা ওইভাবে ট্র্যাক করবেন। তো আমরা যখন ধরেন 6-7 জন কাজ করতাম, আমাদেরকে এরকম বলা থাকতো যে আহ, তুমি এই পোর্শন করো, তুমি এই পোর্শন করো, বা এটার একটা ড্রাফট রেডি করে আমাকে দেখো। ওভারঅল আমরা দেখানোর পর ফাইনালি আমরা হচ্ছে একটা মেইন কপিতে দিন শেষে ওগুলো পেস্ট করে মার্চ করতাম। তো এটা হচ্ছে আপনারা যারা কাজ করেন আপনাদের উপরই বেসিক্যালি ডিপেন্ড করে। না ভাই, এই কোশ্চেনটা করার মানে রিজনটা হচ্ছে, আমি যদি ইন ফিউচার পিএইচডির জন্য অ্যাপ্লাই করি, তো তখন জি। যখন আমার একটা পেপার শো করব, সেখানে আমার পোর্শন কতটুকু, এটা কি মানে কিভাবে বুঝবে যিনি দেখবেন এটা? ও না, যিনি দেখবেন সে আসলে ধরে নিবে পেপারটা আপনার, আপনি একজন অথর হিসেবে আছেন, তার মানে পেপারটাতে আপনার ক্রেডিট আছে, এটা মাস্ট সে আসলে বুঝে নিবে। এরপর আপনার পোর্শন কতটুকু এটা যদি তার আহ কোনো জানার ইচ্ছা থাকে, তাহলে হচ্ছে সে হচ্ছে আপনাকে মেইল করবে, বা হচ্ছে কোনো মিটিং থাকলে মিটিং এ আপনাকে আস্ক করবে যে এখানে আপনি কি কাজ করছেন, বা এইখানে কোন কোন পোর্শন নিয়ে কাজ করছেন, আপনি কোন প্রসেসের থ্রুতে কাজ করছেন, বা আপনি কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনছেন, তখন আপনি ওভারঅল ডিফাইন করতে পারেন। বাট নর্মালি হচ্ছে আপনি যখন আপনার রিসার্চ প্রোফাইল শো করবেন কারো কাছে আপনার পিএইচডি বা মাস্টার্স এর জন্য, তখন হচ্ছে আপনার মানে পেপার কোথায় আছে এবং কি টপিক রিলেটেড পেপার আছে, এই জিনিসটা ম্যাটার করে। আপনি কি কাজ করছেন ওই পেপারে, এটা হচ্ছে তাদের ফার্স্ট লুকে কখনো ম্যাটার করে না আর কি। ওভারঅল তো পেপারে আপনার নাম আছে মানে আপনি ওই টপিকে কোনো না কোনো কাজ করছেন, এটা তারা বুঝে আর কি ultimately। বাকিটা হচ্ছে আহ, আপনার প্রফেসরের সাথে বা অ্যাডভাইজারের সাথে যখন আপনার ডিসকাশন হবে, দেন ফাইনাল যখন আহ, কথাবার্তা হবে, তখন হচ্ছে হয়তো আপনি ওইভাবে ডিফাইন করবেন আর ওকে ভাই, থ্যাংক ইউ। কি। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি রিসেন্টলি ফেসবুকে কিছু পোস্ট দেখছি যে কিছু ছাত্রছাত্রী বা এজেন্সি হচ্ছে রিসার্চ পেপার সেল করে। আমি যেটা দেখলাম যে তারা একটা টাকার বিনিময়ে অনেক হুম সময় সেকেন্ড অথর, থার্ড অথর অথবা কো অথর হিসেবে নাম লেখে। তো হুম। এই কাজগুলোর সাথে মানে যুক্ত হয় এটা কতটুকু যৌক্তিক, বা যদি কোনোভাবে টাকা দিয়ে পাবলিশ করা হয় তাহলে এটার কি কোনো ব্যাড ইম্প্যাক্ট ইন ফিউচার ফর পিএইচডি ডিগ্রি অথবা মাস্টার্স এর জন্য পড়বে কিনা? এটা একটু যদি একটু ক্লিয়ার করে বলতেন। আচ্ছা, হ্যাঁ, এটা আমিও দেখলাম এরকম কিছু ad আসে, আহ, যেটা আসলে দেখা হয়েছে আমার অনেক জায়গায়। এটা হচ্ছে আপনার ইম্প্যাক্ট ফেলতে পারে, নাও ফেলতে পারে। এখন ডিফাইন করে আপনি হচ্ছে ওইখানে কিরকম কাজ করছেন, ধরেন তাদের সাথে অ্যাড হয়ে আপনার কোনো কাজের পোর্শন থাকছে নাকি পুরোটাই তারা করছে। আর তারা যদি করেও থাকে, আপনার থেকে যদি টাকা নিয়েও থাকে, তারা হচ্ছে কোথায় পাবলিশ করাবে বা কোথায় হচ্ছে সেটা দিবে, এটাও একটা ব্যাপার। আমি আমার স্লাইডের মাঝখানে বলেছিলাম যে কিছু প্রেডাটরি জার্নাল আছে, যেমন ভুয়া জার্নাল যদি আমরা বলে থাকি। পাশাপাশি হচ্ছে অনেক এরকম কনফারেন্স আছে যেগুলোর হচ্ছে কোনো ভ্যালু নেই আসলে, আপনি পেপার দেওয়া যা, না দেওয়া তা। তো আপনার পেপার থাকলেও লাভ নাই ওইসব জায়গায়, আবার না থাকলেও লাভ নাই, এরকম আর কি ব্যাপার। আপনার যদি পেপার থাকতে হয় কোনো একটা ভালো জার্নাল হোক বা কনফারেন্স হোক, ওইসব পাবলিশারে থাকাটা উচিত। ওই রকম এজেন্সিতে আপনার আগে যখন দেখবেন, আপনার তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হবে যে এরকম আসলে কোন জায়গায় তারা পাবলিশের জন্য অ্যাপ্রোচ করবে, বা ওইরকম একটা লিখিত যেন ডকুমেন্ট থাকে, বা এরকম অনেক কিছুই থাকে। আর এটাতে আপনার একটা ক্ষতি যেটা হবে, যেটা ড্রব্যাক মেজর যদি আমি বলি, আহ স্কিলটা আপনার যে রাইটিং স্কিল বলেন বা কাজের স্কিল, এটা হচ্ছে আপনার পাবেন না। যেমন আপনি নিজে থেকে একটা পেপারের জন্য কাজ করলেন ওভারঅল, দেন হচ্ছে পাবলিকেশনের জন্য আগালেন, এটাতে করে আপনার একটা ভালো নলেজ থাকবে এবং আপনার A to Z কিন্তু মাথায় থাকবে, যেটা আপনার ফিউচারে এমএস বা পিএইচডির জন্য আপনার অনেক হেল্প হবে। আপনি এখন ধরেন একটু শর্টকাটে আপনি হয়তো হেল্প নিলেন, বাট হচ্ছে ফিউচারে যখন ওই সাইড রিলেটেড কাজ করতে যাবেন, তখন দেখবেন যে অনেক কমপ্লেক্সিটি আসবে আসলে। তো আমি সাজেস্ট করবো আসলে নিজের থেকে অ্যাপ্রোচে যাওয়া। আর কোন কনফারেন্স বা কোন জার্নাল আসলে ফলো করা উচিত, এটার জন্য আপনার আশেপাশের সার্কেল বলেন বা আপনার মানে ক্লোজ যদি প্রফেসর থাকে আপনার ভার্সিটির, বা কোনো লেকচারার থাকে, তাদের সাথে ডিসকাশন করে এটাতে যাওয়া। তো ওটাতে আপনার আরো হেল্পটা বেশি হবে, আপনার স্কিলও বাড়বে এবং ফিউচারেও এটা আসলে কাজে দিবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক এবার ইউ। একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে এখন তো এআই এর যুগ, তো অনেকেই তো এআই হেল্প নিয়ে তো পুরো পেপারটাই লিখে ফেলতে পারে। জি জি। সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ব্যাপারে আপনি কি বলবেন? আহ এই ব্যাপারে যেটা বলবো, এআই কে
ইউজ করে যদি আপনি পুরো একটা পেপার লিখেন এবং ওরা যদি আপনার টপিকটা বা হচ্ছে আপনার আহ, যেই টপিকের উপর বা যেই সাবজেক্ট রিলেটেড আপনি পেপারটা লিখছেন, এটা যদি মনে করেন যে আপনার টেকনিক্যালি এবং হচ্ছে আপনার লজিক্যাল ফ্লোর কথা যদি চিন্তা করি, ওভারঅল আপনার যদি একটা বেটার স্ট্রাকচার আপনাকে দিতে পারে এবং আপনার ডোমেইন রিলেটেড যদি আপনাকে ভালো কিছু একটা দিতে পারে, এটা তো ভালো। কিন্তু কোনো একটা সলিউশন যে আপনি ডেভেলপ করবেন বা কোনো একটা প্রসেস যে আপনি ডেভেলপ করবেন, so ওই প্রসেসটার জন্য আপনার হচ্ছে নিজেকে আলটিমেটলি ব্রেনটা খাটানো লাগবে। এখন এআই হচ্ছে আপনাকে আইডিয়া দিবে যে এইটাতে এই রকম সিস্টেমটা ইউজ করলে বেটার হয়। তো আলটিমেটলি কেমন বেটার হয় এটা কিন্তু দিন শেষে আপনাকে টেস্ট করা লাগবে, আপনাকে হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস করা লাগবে। আপনি এআই এর হতে কিন্তু পেপার লিখতে পারবেন, নর্মালি রিভিউ পেপার গুলোও লিখতে পারবেন ইজিলি, অন্যান্য পেপার যেগুলো আছে ওগুলো কিন্তু ফুললি লিখতে পারবেন। কিন্তু ওইখানে হচ্ছে আহ, এখন কিন্তু সবাই যেটা চেক করে এআই ডিটেক্টর নামে একটা টুলস আছে আলটিমেটলি। তো কোন পেপারটা আসলে এআই লিখলো, কোন পেপারটা আসলে মানুষ লিখলো, এটাও কিন্তু বোঝা যায়। সো মানুষ কিন্তু পেপার লিখবে এবং এআই এর হেল্প নিয়েও কিন্তু অনেক কিছু অ্যাড করবে। তো আপনার এআই ডিটেকশন যেসব টুলস, ওগুলোতে কিন্তু একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে, ধরেন 15% বা 20% ম্যাচ করলো সমস্যা নেই। কিন্তু পুরোটাই যদি এআই কে দিয়ে লেখেন, আপনার হচ্ছে আসলে অ্যাকসেপ্টের চান্সটা অনেক কমে যায় আর কি আলটিমেটলি। ভাই এখানে একটা কোশ্চেন আছে আমার, এই কোশ্চেনটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে এথিক্যাল ইউজের কথা বলা হচ্ছে সব জায়গায়, মানে এথিক্যাল ইউজের প্রসেসটা যদি একটু ব্রিফলি বলতেন যে আসলে আমি একটা জেনারেট করলাম একটা ফরম্যাট, যেটা ইনিশিয়ালি আমার একটা পেপারের ফরম্যাট, আমি বললাম আমার ডেটা অ্যান্ড এভরিথিং দিয়ে আইডিয়া দিয়ে যে আমাকে এই জার্নাল অনুযায়ী এই জার্নালের ফরম্যাট অনুযায়ী আমাকে একটা ফরম্যাট রেডি করে দাও। সেই ড্রাফটটাকে নিয়ে তারপর আমি কি করব? তো এথিক্যাল ইউজে এখানে হচ্ছে আপনার যেসব জিনিস চেক করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনার আহ, এখন তো এআই সিস্টেম যেটা একটু আগেও বললাম, এটা থ্রোতে আপনি হয়তো লিখলেন, এখন এআই ডিটেকশন আপনার চেক করতে হবে এআই ডিটেক্টর দিয়ে। দেন হচ্ছে আপনার প্লেগারিজমের একটা পোর্শন আছে, এটাও কিন্তু এথিক্যাল হচ্ছে পোর্শনে পড়ে আপনার ওভারঅল। দেন হচ্ছে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিছু ব্যাপার আছে, আপনার হচ্ছে ওই টপিকটা হচ্ছে অন্য কোনো জায়গায় বা অন্য কোনো কনফারেন্স বা জার্নালে কোনো পাবলিশ আছে কিনা সিমিলার কোনো কাজ, এটাও কিন্তু একটা এথিক্যাল ম্যাটার আর কি আলটিমেটলি। আর পাশাপাশি হচ্ছে আপনার যেই এআই ডিটেকশন বলেন এবং হিউম্যানাইজার যেগুলো আমরা ইউজ করে থাকি, এগুলো চেক করে কিন্তু আপনার দিন শেষে তারা হচ্ছে একটা স্কোরিং করে থাকে আর কি, পাবলিশিং এর ক্ষেত্রে, পেপার অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে। তো আপনার যখন এথিক্যাল ব্যাপারটা আমরা যখন বলছি, বারবার জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার এআই ডিটেকশন বলেন এবং হিউম্যানাইজিং পাশাপাশি প্লেগারিজম, এই তিনটা জিনিস যেন আপনার এনশিওর করতে হবে, এগুলো স্কোর যেন আপনার থ্রেশহোল্ড ভ্যালু আপনি বাই ডিফল্ট ধরে নিতে পারেন, আমি বলবো 10%, 8 থেকে 10% এর নিচে যেন থাকে আর কি ওভারঅল, যদি আপনি মেনটেন করেন আপনার পাবলিকেশনের জন্য। এইটা আপনার অনেক হেল্প হবে আর কি তখন। সো এই জিনিসগুলো মেনটেন করলে দেন হচ্ছে আপনার পেপারের কোয়ালিটিটাও বাড়বে, ওভারঅল হচ্ছে আপনার ভালো জায়গায়ও পেপারটা যাবে, ভালো একটা চান্স থাকবে যে অ্যাকসেপ্টেন্স বলা যায়। ভাই এই আনসারটা থেকে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর কথা যে বললেন, জি। এটা আসলে মানে আমি আসলে জানি না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, তাই জিজ্ঞেস করা। কারণ একটু আগে আমি বলছিলাম যে একটা ফাইন্ডিংস আমি কনফারেন্সে পাবলিশ করলাম, তারপরে আবার অন্য একটা জার্নালে পাবলিশ করার জন্য আমার মেইন টার্গেট তো জার্নালে পাবলিশ করা, বাট বিফোর দ্যাট যদি কোনো কনফারেন্সে যাওয়ার সুযোগ হয় সেক্ষেত্রে কনফারেন্সে টাও অ্যাটেন্ড করা, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর মধ্যে পড়ে যে আমি আমার নিজের একটা কাজকেই প্রথমে একবার কনফারেন্স দিচ্ছি আর একবার হচ্ছে জার্নালের জন্য ট্রাই করছি? এটা আসলে কিরকম হয়? হুম হুম, আচ্ছা। এইখানে যেটা বললেন যে কাজটা যদি একদম সিমিলার হয়, আপনার মেথোডোলজি বা প্রসেসটা যদি একদম সেম টু সেম ফিচার্স নিয়ে যদি কাজ করেন, তখন হচ্ছে আপনার সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে যাবে এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার অথরশিপ বাদ হওয়ারও একটা রিস্ক থাকে, চান্স থাকে, কিন্তু যেটা হচ্ছে খুবই মেজর একটা ইস্যু, বলার ইস্যু না আসলে,
কনসার্ন বলা যায় এটা। কারণ আপনি একটা টপিকে রিসার্চ করছেন, ওটা হচ্ছে একটা কনফারেন্সে পাবলিশ করলেন, দেন সেম হচ্ছে টপিকটা জাস্ট একটু ঘুরায় পেঁচায় হয়তো কিছু অ্যাড করে দিলেন। এইখানে হচ্ছে আপনার যখন অন্য আরেকটা জায়গায় পাবলিশ করতে যাবেন, সে তো দেখবে যে আপনার অলরেডি সিমিলার জিনিস আছে। তো এইসব ক্ষেত্রে হচ্ছে আপনার কনফ্লিক্টটা আসে আর কি। তো এইখানে আপনার এই জিনিসটা এনশিওর করতে হবে যে আপনি সিমিলার জিনিস আসলে দুই জায়গায় দিতে পারবেন না, এটা আসলে উচিতই না। এইটাও একটা এথিক্যাল তো ব্যাপারই, পাশাপাশি হচ্ছে যেটা বললেন আপনার অথরশিপ ক্যান্সেলেরও কিন্তু একটা আহ রিস্ক থাকবেই এখানে। এটা হচ্ছে আমরা আমাদের স্যারদের থেকে বা সিনিয়র থেকেও শুনে আসছি এরকম, নিজে বা আশেপাশে ফেস করি নাই যদিও ওরকম জিনিস, বাট হচ্ছে যেটা শুনে আসছে আপনার আহ, একটা জার্নালে দিল পেপার, দেন হচ্ছে আপনার সেম পেপারটা পাবলিশ হওয়ার পর এখন তার একটা কনফারেন্স পেপার দরকার, সে হচ্ছে একটু মডিফাই করে একটা কনফারেন্সে দিল, তার হচ্ছে জার্নালের পেপারটাও বাতিল হয়ে গেল আর কি ওভারঅল। এই ইস্যুটা কিন্তু থাকে, এই জিনিসটা হচ্ছে আপনাকে মানে মেনটেন করতে হবে এবং কনফার্ম করতে হবে যে আপনি সিমিলার জিনিস যেন দুই জায়গায় না থাকে আর কি। মানে এটাও হয়তো এই পসিবল রিলেটেড। যে, আচ্ছা আপনি শেষ করেন প্লিজ। জি, জি। আচ্ছা, আমি আপুর মানে রেফারেন্স একটু বলি। আপনি টিকটকে মানে বললেন যে কনফারেন্সে আমি একটা লাইট ভার্সন মানে দিতে পারি এবং পেপারের জন্য আমি একটা ফুল ভার্সন যেটা রেডি করতে হুম পারি। হুম তা জি। তাহলে তো সেক্ষেত্রে কি মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি হবে কিনা? সেখানে হবে না কেন? আমি একটু আগে যেটা বললাম যে কনফারেন্সের লাইট ভার্সনের জন্য আপনার মেথোডোলজি কিন্তু একদম সিমিলার হওয়া যাবে না, এবং যে ফিচার সেট নিয়ে কাজ করছেন ওটাও কিন্তু একদম সিমিলার হওয়া যাবে না। আপনাকে একটু ডিফারেন্ট রাখতেই হবে। আপনি ধরেন, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম, আমি ধরেন একটা প্রসেস বা মডেল নিয়ে কাজ করছি, ওটা একটা দিলাম বেসিক, দেন হচ্ছে আমি জার্নালের জন্য সুন্দর মতো ওটা ইউজ করে পাশাপাশি মিক্সড একটা মডেল সাজালাম। এখানে কিন্তু আমার দেখেন প্রসেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, বা যে ইস্যুটা বা যে ইস্যুটার জন্য আমি যে সলিউশনটা বিল্ড আপ করছি সেটা কিন্তু দুইটা ডিফারেন্ট সেক্টর বলা যায় এখন। সো এইখানে আপনার দিন শেষে মানে এই জিনিসটাতে আপনার কোনো ক্ষতি হবে না, এখানে আপনার ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, কিন্তু আপনার সেম অ্যাপ্রোচ যদি দুই জায়গায় থাকে ওটা হচ্ছে আপনার ইস্যু হবে। ফুল মানুষ কি করে আপনার অ্যাপ্রোচ সেম রাখে, রেজাল্টেন্ট ডিসকাশনে হয়তো একটু চেঞ্জ করে আপনার হচ্ছে সাবমিট করে পেপার, কিন্তু আপনার উচিতই হচ্ছে আপনার মেথোডোলজি বা প্রসেসটা চেঞ্জ করা। রেজাল্টেন্ট সেকশন তো আপনার প্রসেস চেঞ্জ করলে হবে, এমনি এমনি তো আর হবে না। ওই জিনিসটাই হচ্ছে আপনাকে একটু এনশিওর করতে হবে। হুম, তাহলে আমি একটু মানে বোঝার জন্য জানতে চাচ্ছি যে, ধরেন জি। এই মুহূর্তে আমার একটা কাজ আছে। হ্যাঁ। আমি তো একজন ফর্মুলেশন সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারি। না, আমি আমার এরিয়ার কথা বলছি জি আরকি। জি। আমি একটা ফর্মুলা তৈরি করলাম। একটা মেডিসিনের একটা ফর্মুলা। তো আমার হাতে এই মুহূর্তে একটাই কাজ আছে। যেটাকে আমি ইভেনচুয়ালি একটা মানে পাবলিশ করতে চাচ্ছি একটা পেপার হিসেবে, একটা জার্নাল হিসেবে। তো এখন যদি জি। আমার একটা অপরচুনিটি আসে একটা কনফারেন্স অ্যাটেন্ড করার, সেক্ষেত্রে আমার জন্য ওয়াইজ ডিসিশন কি হবে? কনফারেন্সে এখন সেটাকে পাবলিশ করা, নাকি হচ্ছে আমি আমার মেইন টার্গেট যেটা, সেটা থেকে কিছুটা মডিফাই করে অন্য একটা ভার্সন আলাদাভাবে কনফারেন্সের জন্য প্রিপেয়ার করা? এখন আপনার মেইন গোল কি? এখন আমাকে আগে বলেন যে আপনি ধরেন আপনার যে রিসার্চটা এটা কি আপনি একটা জার্নালে চান ভালো, নাকি কোনো একটা কনফারেন্সে চান যদি পান? আপনার হচ্ছে মেইন গোলটার উপর কিন্তু এখানে ডিপেন্ড করবে। সো বেসিক্যালি লাস্টে যেটা বলছেন, আহ, আপনার মেইন অ্যাপ্রোচে যে ওয়েতে আপনি আগাচ্ছেন এটাকে আপনি একটা জার্নালের জন্য রাখেন, সুন্দর মতো পলিশ করে একটা ভালো প্রফেশনাল টোন মেনটেন করে আপনি একটা পেপার লিখেন, দেন ওইখান থেকে একটা ছোট পোর্শন নিয়ে আর একটু চেঞ্জ এনে আপনার যদি সামনে কোনো কনফারেন্স থাকে বা আপনার কাছে মনে হচ্ছে যে এই জার্নাল পেপারটা লিখতে আমার আরো 2 মাস সময় লাগবে, আমি জার্নালের জন্য একটু আস্তে ধীরে অ্যাপ্রোচে আরো বেটার ওয়েতে লিখি, কিন্তু তার থেকে একটা ছোট পোর্শন জাস্ট অ্যাপ্রোচ চেঞ্জ করে পাশাপাশি রেজাল্ট সেট যদি আমার একটু আপডেট করে আমি দেই, আমি কনফারেন্সে দিতে পারবো আসলে। সো এই জিনিসটাতে কোনো আসলে বলা যায় যে মানে ক্ষতি হবে না। সো নর্মালি কেন হবে না, যদি বলে থাকি আমাদের যে থিসিস পেপার গুলা বা থিসিস রিপোর্ট আমরা করি এখান থেকেও কিন্তু অনেকে
দুইটা ডিফারেন্ট পেপার করে। আমার নিজের থিসিস থেকেও দুইটা ডিফারেন্ট পেপার আমি করেছি। ফার্স্ট পেপারটা ছিল একটা অ্যাপ্রোচে, একটা মেথড আমি ইউজ করেছি, একটা মডেল ইউজ করেছি। সেকেন্ড পেপারে অন্য আরেকটা মেথড ওটার সাথে মার্জ করে ইউজ ইউজ করলাম। তাহলে কি হলো, আমার দুইটা ডিফারেন্ট মেথডের জন্য দুইটা ডিফারেন্ট রেজাল্ট আসলো। আমার ডেটা সেটের মধ্যে ফিচার্স গুলো একটু চেঞ্জ থাকলো। তো আমার এখানে কোনো কনফ্লিক্ট নেই আলটিমেটলি। আমার দুইটা জার্নালে দুইটা পাবলিশ হয়ে গেল তখন। আচ্ছা ভাইয়া, মানে ফেক জার্নাল বা ভুয়া জার্নাল যেগুলো আছে মানে এটা আহ, মানে বোঝার কি কি ওয়ে আছে? যে এটার জন্য হচ্ছে প্রেডাটরি জার্নাল আপনি সার্চ দিলেই হবে গুগলে। আপনার হচ্ছে ভিউজ প্রেডাটরি লিস্ট একটা ওয়েবসাইট আছে, ওখানেই দিয়ে দিবে আর কি আপনাকে জার্নাল গুলার লিস্ট। আপনি জাস্ট গুগলে প্রেডাটরি জার্নাল লিস্ট লিখলেই আপনাকে দেখায় দিবে। ফার্স্ট যে লিঙ্কটা আসবে এটাই। বিলস বিলস লিস্ট বলে থাকি আর কি আমরা। সো বিলস লিস্টে আপনি যে জার্নাল গুলো পাবেন ওগুলো কিন্তু সব ভুয়া জার্নাল আলটিমেটলি। এর বাইরে যেগুলো পাবেন ওগুলো হচ্ছে অথেন্টিক বলা যায়। অনেক অনেক জার্নাল আছে, শত শত জার্নাল আছে বিএস লিস্টে, যেগুলো হচ্ছে আপনার ভুয়া জার্নাল। ওখানে আপনি অবশ্যই ম্যাচ করায় দেখবেন যে আপনি যে জার্নালটা টার্গেট করছেন ওটা ওখানে আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে অ্যাভয়েড করতেই হবে মাস্ট। ওটা হচ্ছে প্রেডেটরি জার্নাল বলা হয় আর কি। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাইয়া, জার্নাল সিলেকশনের ক্ষেত্রে আমি কি টেকনিক ব্যবহার করতে, যেটা বেস্ট? অনেকগুলো টেকনিক আছে, মানে আপনার দৃষ্টিতে কোনটা বেস্ট, যে এই টেকনিক গেলে জার্নাল সিলেকশনটা বেটার হবে? জাস্ট একটা সমস্যা হয় যে অথর গাইডলাইন্স একটু প্রবলেম হয়। আচ্ছা আচ্ছা, জার্নাল সিলেকশনের জন্য আপনি যে টপিকে আসলে কাজ করতেছেন ওই টপিক রিলেটেড আপনি সাই মেজরে সার্চ দিয়ে ফার্স্টে হচ্ছে আপনি দেখতে পারেন যে জার্নাল কি কি আছে। দেন ওগুলোর থেকে আপনার এইমস এন্ড স্কোপ দেখতে পারেন যে আপনার ওই টপিকের স্কোপ রিলেটেড হচ্ছে আহ, কোন কোন টপিক ওরা সাপোর্ট করে ওই রিলেটেড বা কাছাকাছি। দেন ওগুলোর উপর বেস করে আপনি একটা মার্ক করতে পারেন বা লিস্টিং করতে পারেন যে এটা Q1, এটা Q2 বা এগুলো হচ্ছে Q4 Q3 জার্নাল। দেন পাশাপাশি হচ্ছে আপনি ইম্প্যাক্ট ফ্যাক্টরটা চেক করতে পারেন যে যেগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি ওগুলা হচ্ছে টার্গেট করে আপনি ওই অ্যাপ্রোচে আগাতে পারেন ওই টপিক রিলেটেড। সো বেসিক্যালি যদি বলে থাকে আপনার সামারিতে আপনার এইমস স্কোপ মিলে মতো আপনার যে ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি ওই রকম জার্নাল গুলো আসলে টার্গেট করলে আপনার জন্য ভালো। তো আপনার এইমস এন্ড স্কোপ মিলে মতো যদি আপনি না বুঝে উঠতে পারেন যে আমার এই ব্যাপারটা কি এই স্কোপের সাথে যায়, তখন হচ্ছে আপনার কিছু এরকম পোর্টাল আছে যে আপনার অ্যাবস্ট্রাক্ট দিলে অথবা আপনি চ্যাট জিপিটি বা জেমিনিকে আস্ক করলে হবে, আপনার অ্যাবস্ট্রাক্ট দিয়ে আপনি হচ্ছে সাজেশন চাইতে পারেন যে এটা আসলে আমি একটা Q1 বা Q2 জার্নালে দিতে চাচ্ছি। তখন ওরাই হচ্ছে আপনাকে কিছু সাজেশন লিস্ট দিয়ে দিবে আর কি, যে Q1 এ এগুলো আছে, Q2 তে এগুলো আছে, এগুলোতে আপনারা ফলো করতে পারেন। তো আগে তো ধরেন আমরা ম্যানুয়ালি এইভাবে এমস এন্ড স্কোপ ধরে চেক করতাম, এটা এখনো করে, বাট এটার পাশাপাশি এআই টুলস বা এআই সিস্টেম ইউজ করে আমরা হচ্ছে সাজেশন গুলো আরো বেটার পেতে পারি আর কি। তো এই জিনিসটা ফলো করলে দেখবেন যে কোনটাতে আসলে দেওয়া উচিত, তখন আপনার আপনি বুঝে যাবেন যে আসলে এখানে হয়তো আপনি মানে পেপারটা সাবমিট করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে বর্তমানে ধরেন কোন টাইপের জার্নাল গুলো মানে অ্যাকসেপ্টেন্স বেশি হয়, মানে পাবলিকেশন করাটা সহজ হয়, যে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, না মিক্স মেথড, না এম্পিরিক্যাল ডাটা এট প্রেজেন্ট? সো বেসিক্যালি কোয়ালিটেটিভ এটা তো থাকবেই মাস্ট। আর আপনার মিক্সড অ্যাপ্রোচও আছে, এগুলার হচ্ছে ডিমান্ড আছে থাকবে। আমি প্রেফার করি আপনার কোয়ালিটেটিভ অ্যাপ্রোচে যদি যান, আপনার হচ্ছে আহ ওটা বেটার আর কি। ওগুলার হচ্ছে অ্যাকসেপ্টেন্স চান্সও বেশি থাকে আপনার। সো ওই ফরম্যাটে বা ওই রেজলিউশনে গেলে আপনার জন্য বেটার আলটিমেটলি।
সেটা আচ্ছা যেই ভাইয়া টপিকে ধরেন হোক। যে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, অনেক জি, সময় ধরেন এসপিএসএস দিয়ে করা যায়, এটা আর দিয়েও করা যায়, এটা পাইথন দিয়েও করা যায়, জি। এসিএম দিয়েও করা যায়। তো এই ক্ষেত্রে ধরেন কোনটা করা উচিত, হয়তো কোন জার্নাল কোনটা প্রিফার করে, এটা কি কোনো মানে সমস্যা সৃষ্টি করে তখন হয়তো এসপিএসএস ব্যবহার করলে? না, 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 সমস্যা সৃষ্টি করে না। জিনিসটা হচ্ছে ধরেন আপনি যে অ্যাপ্রোচ বা যে সলিউশন বা এসপিএসএস এর থ্রুতে আপনি যেটা দেখাচ্ছেন, এটা যদি মনে করেন যে রিয়েল ওয়ার্ল্ড এ কোনো ইস্যু সলভ করতে পারে বা নতুন কোনো একটা রেজলিউশন এটা আনতে পারতেছে, আপনি সেটা যেভাবেই করেন না কেন এটা আলটিমেটলি ম্যাটার করে না। এখন অনেকে তো ধরেন পাইথন আর এর কথা যদি বলি, অনেকে পাইথন দিয়ে কোড করে, অনেকে আর দিয়ে কোড করে। আমি যেমন একসময় আর দিয়ে করতাম, এখন পাইথন দিয়ে করি, বা এখন সবাই ম্যাক্সিমাম পাইথন দিয়ে করে। তো এইগুলো আলটিমেটলি ম্যাটার করে না। দিন শেষে আপনার ম্যাটার করে আপনার আর আপনি কোন অ্যাপ্রোচে গেছেন এবং কি রেজাল্ট পেলেন। সো এটা আপনি ধরেন এক্সেল দিয়েও আনলেন, এটা ম্যাটার করে না। আলটিমেটলি আপনার রেজাল্টটা কি ইউনিক কিনা এবং হচ্ছে সেটা কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম আপনার সলিউশনের জন্য হেল্পফুল কিনা, এই জিনিসটাই আসলে মানে মোস্টলি ম্যাটার করে আর কি বলা যায়। সো ওই জিনিসটা খেয়াল রাখলে আপনার হচ্ছে বাকি কোনটা দিয়ে কিভাবে কি করলেন ওটা আসলে মাথায় রাখার দরকার। হুম। হুম। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করতে পারি। সামিন কি আছে? জি জি ভাইয়া। আচ্ছা জি, আপনাদের আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে আমাদের লাইভ সেশনটি এই পর্যন্তই শেষ করে দিতে পারি।